হ্যাঁ, হ্যাঁ, আপনাদের ওই প্র্যাকটিক্যাল করতে গিয়ে কোনো থিওরির কোনো কিছু এক্সচেঞ্জ হচ্ছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা একটু আমরা শুনবো। আমরা প্রেয়ার করে তারপর শুরু করি। হ্যাঁ, আমাদের মেরুদণ্ড সোজা, আমাদের চোখ বন্ধ, হাতটা জ্ঞান মুদ্রায় রাখবো। তিনবার আকার ওকার মাকার চ্যান্টিং এ যাবো। ফার্স্ট রাউন্ড ইনহেল, রাউন্ড টু, last one inhale. Out. Starting prayer. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sah Veerayam Karavavahai Tejasvinavadhitamastu Ma Vridvishavahai. ओम शांति शांति शांति। স্লোলি রেপ করে চোখে লাগিয়ে আস্তে 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 করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের তো সবারই ক্যামেরা অফ। ক্যামেরা অফ করলে কমিউনিকেশনে তো একটু অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এখন তাহলে কি করি, কোন টপিকটা পড়াবো? আচ্ছা, পঞ্চকোষা নিয়ে তো আপনাদের অসুবিধা নাই। পঞ্চ হুম পঞ্চ ইন্দ্রিয় আর পঞ্চ আহ জ্ঞানেন্দ্রিয় মোটামুটি একই। যে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কথা হোক, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যেই আমরা জানি যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমাদের যোগের যেই সম্পর্ক, সেটাকে আজকে আমরা টপিক হিসেবে বেছে নিচ্ছি। হ্যাঁ, যে এজ এ টিচিং প্রফেশনে আপনার পঞ্চ ইন্দ্রিয় কিভাবে কাজ করবে। প্রথম হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে কথা, বা আমরা যদি মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক আমরা যদি এটা ধরি, আমরা জীবের ব্যবহারটা যদি আগে বলি, টেস্ট, এটা টেস্টের থেকে আমরা থ্রোয়িংটাকে আমরা বলছি যে আম, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আসলো, আহ, চোখ, কান, নাক, জিভ আর স্কিন। আমরা কথা বা যদিও জীবের পার্টটা হচ্ছে আমাদের টেস্ট, টেস্টের একটা তো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের, আমাদের জীবের একটা বড় অংশ কাজ করে হচ্ছে আমাদের টেস্ট, আর একটা হচ্ছে আমাদের কথা। তো আমরা কিভাবে মানে অ্যাজ এ ইয়োগা টিচিং এ এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে আমরা প্রথমে বেছে নিচ্ছি কথাকে। এর একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ আমাদের কথা শুনেই টিচিং এর কোয়ালিটিটাকে মেজার করে, যে হচ্ছে আমার কোন থ্রোয়িং কিরকম ভাবে আসছে। একই টোনকে আমি একই কথাকে আমি বিভিন্ন টোনে যখন বলছি, তখন আমার আসনটা করা এবং আসনে মনো মনোযোগ দেয়া, এটা পুরোটা ডিপেন্ড করছে আমি কিভাবে বলছি তার উপরে। তাই আমাদের প্রথম যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কিছুটা সময় সাইলেন্স থাকা উচিত। এবং দিনের যতটা সময় আমি খুব খুব সফটলি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, এটা আমার মাইন্ড একটা ঠান্ডা ভাবে নিজেকে রিড করতে শুরু করবে যে আমি যখন সাইলেন্স তখন আমার এঙ্গেজমেন্ট কম। এবং মানুষ যখন সাইলেন্স থাকে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমি যখন চুপচাপ থাকবো তখন এমনি চোখ খুলে চুপচাপ থাকা মানে আমার ব্রেইনে অনেক ইনফরমেশন আসছে যেগুলো আমি খালি চোখে দেখছি এবং আমি
মনে মনে অনেক কথা বলছি, তার মানে আমি ফিজিক্যালি হয়তো বা আমি কথা বলাটা বন্ধ করছি, কিন্তু আমি মনে মনে অনেক 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 কথা বলছি। এই জায়গাটা থেকে আমাদের চোখের দিকে আবার যেতে হবে, যে ওই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের, যদি আমরা এর পরের পার্ট একটা ধরি, সেটা হচ্ছে আমাদের চোখ। চোখ আমাদের সব সময়ের জন্যই বন্ধ রাখা ভালো আসনগুলো করার সময়। এর একটাই কারণ, আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখব কোনো আসন যখন আমরা ফাইনাল পজিশনে যাচ্ছি, ফাইনাল পজিশনে যাওয়ার আগে আমি এক একটা আসনকে বিভিন্ন ভাবে রিপিট করছি, বারবার রিপিট করছি। রিপিট করতে করতে যেটা হবে, আমার সেই এরিয়াটার মাসেলস গুলো অনেক বেশি সফট হতে শুরু করবে। এবং সফটের পরে আমি যখন কোনো একটা পার্টিকুলার আসনে গিয়ে নিজেকে অনেকক্ষণ ওইভাবেই রাখছি, এটার একটা বেশি বেনিফিটস আসে যে শরীরটা অনেক বেশি ঝরঝরে হতে শুরু করে, বেশি হালকা হতে শুরু করে। এইবারে গিয়ে আমাদের কোনো একটা আসনে গিয়ে আমাদের দম নিব, দম ছাড়বো, দম নিব, ছাড়বো। আমাদের এই চোখের যে কাজটা হবে, সেটা হচ্ছে আমি কি করছি, কেন করছি, এটা আমি আগে দেখবো যে হচ্ছে আমি ওই আসনটা ওইভাবে কেন করছি, এই আসনটা এইভাবে কেন করছি। আর আমাদের প্রত্যেকটা শরীর আলাদা, এক একজন এক এক রকম ভাবে আসনটা প্রেজেন্ট করছে। তা আমার চোখ খুব শার্প হতে হবে, উনি এটা ঠিক মতন করতে পারছেন না কেন সেটা আমাকে চোখ দিয়ে এটাকে ভালো করে অবজার্ভ করতে হবে, যে এই আসনটা কি এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয়। তো আমি যখন খুব ভালোভাবে অবজার্ভ করব, তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা উনি এই কারণে এই আসনটা বারবার এইভাবে এইভাবে করছেন। হুম। এটা গেল হচ্ছে দুই। এরপরে আর আসবো হচ্ছে আমরা কান। আমরা নিজের কথা যেন খুব লাউড না শুনি, নিজের কথা যেন নিজের কানে শোনার পরে খুব ভালো লাগে। এইটা আসলে মেডিটেশনে গিয়ে বেশি হেল্প করে। ধরে নিই জায়গা আমার রুমের জায়গাটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের রুম, সেখানে গিয়ে যদি আমি অনেক জোরে জোরে কথা বলি, সেইটা আমার জন্য মুশকিল হবে। যে আমার মানুষ হয়তো বা 4 জন বা 6 জন, কিন্তু আমি এত জোরে কথা বলছি যেন আমি প্রায় 20 জন মানুষকে করানোর অবস্থাটায় আছি। তো এতে একটা বড় অসুবিধা হয়, সেটা হচ্ছে যারা যারা টিচিং এ থাকেন, মানে যারা ক্লাসে থাকেন, তারা একটা ব্যাড এনার্জি বা একটা রং মানে ইনভলভমেন্ট তারা পায়, যে আমি তো এখানে আছি তারপর আমাকে জোরে জোরে চিৎকার করে করে বলছে। তো বাইরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কথার ভয়েস এত সফটলি এক জায়গায় যায়, যেন যিনি শুনছেন তিনি যেন আমাদের এই কথাটাকে, হুম, আমাদের এই কথাটাকে যেন উনি মানে খুব সফটলি যেন ওনার ভিতরে আমরা দিতে পারি, আমাদের কথাটাকে যেন উনি খুব ভালোভাবে নিতে পারেন। তো এটা আর একটা ব্যাপারে হয়, উল্টোটা হয়। ধরেন আপনাকে এখন একটা বড় ফ্লোরে আমাদেরকে দেয়া হলো, সেই ফ্লোরে অনেক মানুষ, ধরেন 100 থেকে 300 মানুষ সব বসে আছে, তখন এত জোরে এত লাউডলি কথা বলতে হবে যেমন যেন তারা যেন আপনার স্পিচ শুনে তারা যেন বারবার আপনাকে খুঁজতে থাকে। তো এই জায়গাটা থেকে হচ্ছে শোনার ইম্পর্টেন্স এটা আমাদের বাড়াতে হবে, যে আমি নিজের কথা নিজে শুনে আরাম পাই কিনা। হুম। তাহলে হলো চোখ, কান, নাক। স্মেল, এই স্মেল হচ্ছে আমরা যোগে অ্যারোমা থেরাপি বলি, বা এটা ন্যাচুরোপ্যাথিতে বলে যে স্মেল একটা চমৎকার কাজ করে। যাদের শরীরে বিভিন্ন রকম ভাবে এনজাইটি, ডিপ্রেশন, তাদের ঘুমানোর আগে উম একটা মানে এটাকে কি বলি, মানে যখনই কোনো ইয়ে হচ্ছে, এই আপনার উম এটাকে কোন ভাবে বলা যায়, না এটাকে অন্যভাবে বলি, হ্যাঁ। মানে যখনই আমাদের চোখের পাটটা আমি যদি আরেকবার আরো একটু সহজ করে দিই, আমার বলার থ্রোয়িং এর উপরে নির্ভর করছে অনেক কিছু। আমার আমার ডেমনস্ট্রেশন কেমন হবে, আমি কোন পার্টটাকে কিভাবে বলছি।
তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং টু দা পয়েন্টে তার হাত কোথায় কিভাবে আছে, পা কোন কোন জায়গায় পা এরকম থাকছে, কোন জায়গায় সোজা থাকছে, কোন জায়গায় বাঁকা থাকছে, কোন এরিয়াতে কোন অ্যাঙ্গেলে নেকটা কি টাইট আছে না একটু ঢিলা আছে, স্পাইন কি আর একটু সোজা থাকবে না একটু কার্ভ থাকবে। আমার অবজারভেশন পাওয়ার যত ভালো হবে আমি তত ভালোভাবে তাদেরকে গাইড করতে পারবো। এবারে আমি যখন নিজের কানে নিজের জিনিসটা শুনছি যে ছোট ঘরে অনেক বড় করে চিল্লাচ্ছে, নিজের কানে এসে জোরে জোরে লাগছে, আবার বড় জায়গায় যদি অল্প করে বলছি তখন আমাদের একেবারে লো কনফিডেন্স, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বড় অডিয়েন্স কিন্তু আমি কথা বলছি খুবই অল্প, তাহলে তাদের সবারই কাছে আমার ধারণা হবে যে আমার কনফিডেন্স লেভেল ভীষণ রকমের মানে কম। তো এই যে কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের মানে মানে যেখানে যে অবস্থায় বলা দরকার ওখানে ওই অবস্থায় যেন আমরা বলি। হ্যাঁ, এরপরে আসলে হচ্ছে আমাদের চোখ, কান, নাক, স্মেল, যেটা আমরা বলছিলাম যে অ্যারোমা বা আয়ুর্বেদে বলেন বা অন্যান্য জায়গায় অ্যারোমার একটা বড় গুণ আছে। তো আমাদের যোগে অ্যারোমার কথা আমরা বলি যে বাতাস পাস করে এরকম জায়গায় আমরা যোগাভ্যাস করব যেন সরাসরি কোনো স্মেল যেন আমার নাকে না আসে। হ্যাঁ, পাশাপাশি যদি ফুলের বা নেচারের যদি কোনো স্মেল আসে তাহলে ঠিক আছে। কিন্তু যখনই যখনই আমাদের এই আহ, একটু যারা ধরেন পারফিউম দিয়ে আসছে, তখন কি হচ্ছে, তখন ওই স্মেলটা আমাকে ডিস্টার্ব করছে। এই একটা কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ আসছে, এই যে একটা একটা ভালো লাগার ব্যাপার, এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। এটা একটু ডিফিকাল্ট কিন্তু এটা মানে এখান থেকে সরে আসাটা ভালো আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবারে গেল চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, এবার সেই স্কিন, ত্বক। আমাদের টাচ ভীষণ ইম্পর্টেন্ট, আমরা আরো একদিন ক্লাসে বলেছি এই ধরনের মানে পাম ফেসিং আপ এইরকম কোনো টাচ না করাটা আমাদের জন্য ভালো। আমরা টাচ করতে পারি হাতের পিছনটা দিয়ে, তবে ইনকেস যদি মনে হয় যাচ্ছে না আহ, মোটামুটি সব কাজ ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই মানে হাতের হাতের এই টাচিং পয়েন্ট গুলোকে আমরা অন্যভাবে নিয়ে যেতে পারি সরাসরি একটা জায়গায়। ধরেন আমাকে জোর করে ফোর্স করতেছে, তখন আমি হাতের তালু দিয়ে দুই হাত দিয়ে আমি পুশ করতে পারি, কিন্তু যেই জায়গায় আমার প্রেসার না দিলেও চলে সেখানে আমি হাতের পিছনটা দিয়ে টাচ করতে পারি। চেষ্টা করব আমাদের এনার্জি যেন সরাসরি আমাদের স্টুডেন্টদের ভেতরে যেন না যায়। আমাদের উপরের এই পাশটা দিয়ে যখন আমরা টাচ করব তখন আমাদের এনার্জি খুব বেশি ডাইভার্ট হবে না, কিন্তু যখন এইভাবে করব তখন আমাদের এনার্জি সরাসরি ওখানে ট্রান্সফার হচ্ছে। তো এই জায়গাটাকে খুব আমরা ভালোভাবে মাথায় রাখবো, তাহলে যেটা হয় আমাদের সব কাজ সব দিক থেকে ঠিক করা যায়। হুম। তো এই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমাদের যে যোগের যে কানেকশন সেইটা। আমি কি বোঝাতে পারছি যে পঞ্চ ইন্দ্রিয়ের প্র্যাকটিসটা আমাদের কেন এত দরকার? আমি যদি আবার যাই, প্রথম হচ্ছে জীব। আমাদের জীবের জড়তা কাটাতে হবে, জীবকে অনেক বেশি আহ এটাকে কি বলি যে অনেক কন্ট্রোলে রাখতে হবে, টেস্ট ছাড়াও, টেস্ট মানে টেস্টিং এর ব্যাপার ছাড়াও অনেক বেশি কন্ট্রোলে রাখতে হবে। আর এগুলোর পরে এর আবার আর একটা বড় ধাপ আছে, সেটা একটু স্পিরিচুয়াল ভাবে, তারপর আমি এটাকে একটু বলি, সেটা হচ্ছে জীব যেন আপনারা এটা সবাই অন্যভাবে নিয়েন না, এটা সবার জন্য না যারা মানতে পারে। সেটা হচ্ছে এই জীব যেন প্রকৃতির টেস্ট পায়, এই জীব যেন শুধুমাত্র প্রকৃতির টেস্ট ছাড়া অন্য কোনো টেস্ট না নেয়। হুম? যেমন ফ্রেশ জিনিস, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো। কিন্তু যত প্রসেস ফুড এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হয়। কারণ যখন অ্যাজ এ যোগের মানুষ যখন অনেক বেশি রিচ ফুড নিয়ে নেয়, তখন আমরা তাকে বলি যে উম, 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 উম,
হুম। হুম। আমি কি বোঝাতে পারছি জিনিসটা, কি আপনারা বুঝতে পেরেছেন সম্প্রতি? বোঝার চেষ্টা করছি দাদা। হ্যাঁ মানে টেস্ট এটা একটু আর একটু মানে একটু ডিপার লেভেলে যাবে যখন আমরা খেতে বসি, তখন আমরা অনেক ধরনের টেস্ট নিই, কিন্তু এই টেস্ট, নেচারের টেস্ট যেন সবার আগে আসে। হুম। কোনোভাবে কোনো রকম মাংসাশী টেস্ট যেন আমার অতি আনন্দের আহার না হয়। কেমন? এইটার পিছনে কারণটা এই যে যোগ তো শান্তির জন্য, কিন্তু যদি আমার মাংস বেশি পছন্দ হয়, তাহলে শান্তি প্রিয় মানুষগুলো থেকে আমি কতটা দূরে, আর শান্তিপ্রিয় মানুষগুলোর কোর জায়গা থেকে আমি কতটা কাছে, এতটুকুকে আমি বুঝতে পারছি। আপনারা একটু সবাই বলেন এই জায়গাটায় যে টেস্ট, যদি কোনো যোগী বা যিনি মন থেকে যোগ অভ্যাস করে, তিনি তার টেস্টের ব্যাপারে যদি বলে যে আমার তো বিরিয়ানি পছন্দ, বা আমার কাচ্চি পছন্দ, বা আমার রিচ ফুড পছন্দ, অথবা আমার তো মাটন ভাল লাগে, হ্যাঁ, আমার তো এই চিকেনের না মানে ওইটার ওইটার খেতে হবে, চিকেন বলি, ফিশ বলি, মাটন বলি, যাই বলি, এইটা কতটা তার ক্যারেক্টারের সাথে যায় বা যায় না, এজ এ যোগ, যারা যোগ অভ্যাস করে মন থেকে, তাদের সাথে এইটা কতটা যায়, এটা একটু বলেন। বা তাদের আহার, জীবের টেস্ট কেমন হওয়া উচিত, এটা একটু সবাই বলেন। আমি আমি সিরিয়ালে এখানে একটু সবার কাছে যাই, হ্যাঁ। হ্যাঁ, সম্পাদি আপনি বলেন, তারপরে আমরা শ্যারন আপুর কাছে যাব, তারপরে তাজুয়ারের কাছে যাব। দাদা, এটা যায় না, মানে যোগের সাথে যায় না, কিন্তু আমরা অলরেডি অনেকটা বছর এটার সাথে অভ্যস্ত। কাজে এটা ডে বাই ডে আমাদের কমাতে হবে আস্তে আস্তে, মানে আমরা যতটা যোগকে যত আন্তরিক ভাবে নিব, এই কাজটা তত বেশি আন্তরিক ভাবে বর্জন করতে পারবো। মানে না যাওয়ার কি আছে? আমরা তো খাচ্ছি, সবই তো খাচ্ছি, তো এটা খেতে অসুবিধা কোথায়? কোনটা, এই যে মিট, এটা বলছেন যে খেতে অসুবিধা কোথায়? আমার টেস্টে আমি বলছি যে অ্যাজ এ যোগীদের কোন ধরনের টেস্ট থাকা উচিত কেন, এবং কোন ধরনের টেস্ট থাকা উচিত না, এটা কেন? কারণ মাংস খেতে হলে আমার প্রাণী হত্যা করতে হবে, কিন্তু যোগের সাথে প্রাণী হত্যা যায় না। হুম। এটা এটা এটার বিরোধ হ্যাঁ, টোটালি। একদম এক আর কথা। এছাড়া আবার শারীরিক ভাবে মাংস খাবারটা গ্রহণ করলে আহ উত্তেজনা বাড়ে, মানে এটাও একটা বিষয় যে এছাড়া বিভিন্ন রোগ বালাই এগুলো তো আছে, যেটা আমাদের মানে সাথে যায় না, যোগের সাথে যায় না। হ্যাঁ। আর আমিও অনেকটাই অভ্যস্ত, মানে রেড মিট বা ওই মাংস টাইপ কমই খাওয়া হয় আসলে। খুবই কম বলা চলে, মানে খাই না বলবো না, খাই কম, এই আর কি। শ্রেয়ান আপু, আচ্ছা, থ্যাংক ইউ দিদি। শ্রেয়ান আপু। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো ভালো। ভালো আছেন? দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো এটা একটু আনসার করার আগে আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি মনে হয় 2023 or 2024 এর দিকে আই ওয়েন্ট টু মধ্যপ্রদেশ। হ্যাঁ, ইন্ডিয়ার ইন্দোর একটা সিটি আছে মধ্যপ্রদেশে, ওখানে। তো ওখানে গিয়ে লিটারালি আমার না ঈদ লেগে গেছে, কারণ there was so much alternative protein diet, মানে নট ডাইরেক্টলি মিট। আমি এমনিও, আমার বাসার মানুষজন রেড মিট কম পছন্দ করে, আমরা প্রচন্ড ফিশ খাই। তো ওখানে গিয়ে দেখলাম ফিশ এবং মাংসের এত অল্টারনেটিভ প্রোটিন, মানে দে হ্যাভ অল সর্ট অফ, ওনাদের ওখানে তো ডালের অপশন বেশি ইন্ডিয়াতে।
তো কোনো পেঁয়াজ নাই, রসুন নাই, ডালের অনেক অপশন, এবং ওই যে পোস্ত দিয়ে আরো কি কি দিয়ে সব রান্না বান্না করে, ভেজটাকেই এমন মজা করে রান্না করে মনে হয় যে আমি মিট খাচ্ছি। মানে একটা মিটের কোপ্তা খেলে যেমন লাগে, একটা ভেজিটেবল কোপ্তা খেতে ওরকম মজা লাগতেছিল। তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে, যেহেতু আমাদের একটা প্রোটিন বেস লাগে। হ্যাঁ, আমরা আসলে ওভাবে আমাদের বডিটা মানে অভ্যস্ত হয়ে আসছে যে আমরা একটা প্রোটিনে ইউজ টু। তো প্রথমে একটু লাগছে, বাট পরে আবার মনে হচ্ছে যে এরকম একটা ডায়েট প্ল্যান হইলে কিন্তু খুব নাইস হয়। কিন্তু ওই যে আমাদের আসলে ওই অভ্যস্ততাটা তৈরি হয়নি, কারণ আমরা আসলে ওভাবে ইউজ টু না। সো ওই ভেজিটেরিয়ান ডায়েটে কমপ্লিটলি যাওয়ার যে ব্যাপারটা, ওইটা তো একটা খুব নাইস ডায়েট প্ল্যান, অবভিয়াসলি, আনডাউটেডলি, বডি ওয়াইজ। আর কোনো কিছু নয়, যে যেটা বললেন সম্পাদি একটু আগেও, যে আমরা হয়তো আম, বিভিন্ন যে ধরনের জন্তুগুলো খেলে হয়তো ওই ক্যারেক্টারিস্টিক গুলো আমাদের মধ্যে গ্রো করে অ্যান্ড এভরিথিং। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যদি প্ল্যান্ট বেসড ডায়েটে যাওয়া যায়, আই থিঙ্ক ইটস বেটার ফর আওয়ার হেলদি, মানে একটা হেলদি বডি মেনটেন করার জন্য ওটা আসলে খুব জরুরি। তো দেন এগেন আবার এই কোশ্চেনও অ্যারাইজ হতে পারে, মানে একটা সময়ে, সরি আমি একটু টাইম নিচ্ছি, যে প্ল্যান্টেরও তো হচ্ছে জান আছে। হ্যাঁ, তো প্ল্যান্টস তো তাহলে তো মানে হাওয়া বাতাস, তা আই থিঙ্ক এই জন্য বিগার যোগী যারা, ওনারা মনে হয় একটা সময়ে গিয়ে, মানে জীবনের একটা টাইমে গিয়ে ওরা মনে হয় মানে সবকিছু নাওয়া খাওয়া ঘুম সবকিছু থেকে নিজেকে উদ্ধার করে নেয়। তো এখন ওই পর্যায়ে যোগী হওয়া, হিমালয়ান তো হওয়া সম্ভব না। বাট আই থিঙ্ক প্রত্যেকটা মানে মানুষ হিসেবে আমাদের এই যে ব্যাপারটা, যে মানে প্রাণী হত্যা না, মানে যে কোনো জিনিসকে হার্ম করা, সেটা প্ল্যান্ট হোক আর আমার আশেপাশের এনভায়রনমেন্টের যে কোনো এলিমেন্ট হোক, সেই এলিমেন্ট গুলাকে বদার না করে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটা কন্টিনিউ করতে পারি, আই থিঙ্ক মানে এই মুহূর্তে এই মানে সিটি লাইফে থেকে বা এরকম একটা লাইফে থেকে আমরা, দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু, অ্যাকর্ডিং টু মি। হ্যাঁ, এটা তো ঠিক। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো বলেছেন। থ্যাংক তো ইউ। এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমরা খুব মানে মাথায় রাখি যে আমরা কি করছি। মানে এই যে আমি এটা খুব করে বলি যে আসলে আমরা এই ইয়োগা টিচার্স ট্রেনিং কোর্স করার পরে আমাদের চেঞ্জেস গুলো কি আসবে। হ্যাঁ, স্পেশালি এই চেঞ্জেস গুলো যদি না আসে তাহলে আলটিমেটলি এটা এটা হলো না, আসলে এটা ঠিক যায় না। এটা কেমন করে যাবে? হ্যাঁ, এটা যাওয়ার তো কোনো অপশনই আমি দেখছি না। কারণ আমি হয়তোবা ধরেন টিচার ট্রেনিং এর কোর্স করলাম, করার পরে এর কতটুকু আমি আমার আহ, জায়গা থেকে এটা মানতে পারছি। হ্যাঁ, কতটুকু মানতে পারছি এইটার উপরে আমি আগে থেকে বলতাম যে এই যে আমরা মুভি দেখছি, একটা বই পড়ছি, ইন্টারনেটে থিয়েটার করছে, সবগুলোর পেছনে কেউ না কেউ কোনো না কোনো গল্প লিখে গেছে। সেই গল্পের কারণেই এটাকে আজকে আমরা সেই গল্পের বিভিন্ন কিছুকে আমরা দেখছি, শুনছি। এটা যদি জীবনে নাই মানতে পারি তাহলে ওই সময়টা তো নষ্ট করলাম। ওই বই পড়লাম কিন্তু বইয়ের কোনো জিনিস আমার ভেতরে নেই। একটা মুভি দেখলাম, মুভি থেকে একটা ইনফরমেশন দিল, সেটা আমার জীবনে অ্যাপ্লাই করলাম না। থিয়েটার দেখে চোখের জল ফেলছি, খুব আনন্দ করছি, কিন্তু জীবনে সেটা মানতে চাচ্ছি না, মানতে পারছি না। এই জায়গাটা থেকে আমরা বারবার করে যারা টিচার্স ট্রেনিং এর কোর্সে আসেন তাদেরকে আমরা খুব করে বলি যে এটা করার আগে আর পরে আপনার পার্থক্যটা কোথায়। যদি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্টের চিন্তা হয়, না আমার এই প্রবলেম গুলো ছিল, আমি ভালো হয়ে গেলাম, আমি বুঝলাম যে ভাই বুঝলে হবে না, তুমি এটা মানতে পারছো কিনা সেটা করো। তো এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে। আমি আমার মনে আছে কোনো একটা ইয়োগা রিট্রিটে, আমি ঢাকারই অন্য একটা জায়গার কথা বলছি, ইয়োগা রিট্রিটে যখন দেখি বারবিকিউ হয় এবং সবাই বেশ মজা করে সেগুলো নেয়, আমি দুটাকে মেলাতে পারি না। যে এতদিন ধরে তুমি কি পড়ে আসলা, কি করে আসলা, এখন তুমি
তোমার নিজেকে তুমি সামাল দিতে পারছো না, তোমার পুরাতন অভ্যাসগুলো থেকে তোমার বেরোতে কষ্ট হচ্ছে, আহ, তাহলে আমার এই এই প্রফেশনে আসার বা এইটা শেখার দরকার কি? হ্যাঁ। তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটিতে, আমি আপনাদেরকে দেখাবো সবকিছু, আমাদের ইউনিভার্সিটিতে মাছ মাংস ডিম নেই, মাছ মাংস ডিম হয় না। হ্যাঁ, পুরো চত্বরে এটা পাওয়া যায় না। তো সেই জায়গাটা থেকে আমরা খুব চেষ্টা করি যে এই জায়গাটা থেকে আমরা উঠে আসি যেন। হ্যাঁ। তো আর কেউ বলবেন? না, আমরা একটু সবার কাছে শুনে যাচ্ছি এইটা আমরা কিভাবে বের, যেমন শারণ আপু বললো যে হচ্ছে আমরা এইভাবে, আমাদের যদি অল্টারনেটিভ অপশন থাকে তাহলে আমরা সেটা নেব। হুম। কেউ যদি আমাদের অপশনটা নাই দিয়ে দেয় তাহলে তো আমি বুঝবোই না। আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা আমরা আপনাদের কারো কাছ থেকে শুনবো, যে এই যে অন্যান্য যেই সবজিগুলো আমরা খাচ্ছি তাদেরও তো জীবন আছে। হ্যাঁ। সেখান থেকে তাহলে আমরা কি করব? হুম। তাজওয়ার একটু বলো, তারপরে নুসরাতপুর কাছে যাব, তারপরে ইন্দ্রাণী। জি দাদা, আসলে আই এম এ ভেরি রং পার্সন টু আস্ক দিস কোশ্চেন্স বিকজ আমি হইতেছে যে মানে আই লাভ স্টেক, আই লাভ বারবিকিউ। আমি কাচ্চি মোটামুটি 2 সপ্তাহে একবার তো লাগাই। সো কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় দাদা, জিব্বা এবং এই যে ইয়ার যে বিষয়টা যেটা বললেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল। মানে আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারছি সবকিছু থেকে, শুধু মানে মাংসাশী প্রাণীর বিষয়টা না, মিষ্টি কতটুকু আমি খাচ্ছি বা আমি খাবারও কতটুকু খাচ্ছি, আমার দরকার যতটুকু তার থেকে অনেক বেশি খাচ্ছি কিনা, সেই কন্ট্রোলের জায়গাটা একটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এটাতে আসলে অনেক বেশি মনোনিবেশ করা উচিত। আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে মানে আমরা আসলে যে মানে যতটা সম্ভব, আপনি যেটা প্রথমে স্টার্ট করেছিলেন যে ন্যাচারাল ন্যাচারাল খাবার খাওয়া, অর্থাৎ প্রসেস ফুড হ্যাঁ, তোমার অ্যাভয়েড কথা করা। কিন্তু আমি ভেঙে ভেঙে শুনছি। এখন কি দাদা শুনতে পাচ্ছেন? এখন বেটার? না রে, আমি তো ভেঙে শুনছি, আপনারা কি ঠিকঠাক শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ, তাহলে আমারই, হ্যাঁ, বলো। আমি জি আপনাদের ঠিকঠাক শুনছি। জি দাদা, যেটা বলছিলাম যে আমাদের প্রসেস ফুড আসলে অ্যাভয়েড করা উচিত। যতটুকু সম্ভব নেচার থেকে ফুড নেওয়া উচিত, খাবার নেওয়া উচিত। এবং হচ্ছে গিয়ে আমরা আসলে এখন তো লাইফস্টাইল খুব ফাস্ট হয়ে গেছে। সো এই যে ফ্রিজে খাবার রাখা, অনেক দিন ধরে ফ্রিজে খাবার রাখা, সেটাকে ওভেনে গরম করা, এই জিনিসগুলো যতখানি অ্যাভয়েড করা উচিত। একদম সকালে রান্না করে সকালে খাওয়া, দুপুরে রান্না করে দুপুরে খাওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে আবার হ্যাবিটে নিয়ে আসার যে ব্যাপারটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মাংসের যে ব্যাপারটা, ওইটা আমার কাছে মনে হয় যে ওইটা একটু মানে লং ডিবেট না, মানে ওভারঅল যে যেটা একটু আগে শারণ আপু আসলে টাচ করেছে, যে আসলে তাইলে তো প্রাণীও তো আসলে মানে আসলে তাইলে তো গাছপালার বা এগুলারও তো আসলে প্রাণ আছে। বা আমরা যদি যে কোনো কিছুরই লাইফ সাইকেল ধরি, লাইফ সাইকেলের সেই বিষয়গুলোকে আমরা যদি আনি, তাহলে আমরা আবার দেখবো যে মানে লাইক মানে অন্যান্য যে জন্তুগুলো আছে, ওরাও আবার অন্য কিছু না কিছু খাইতেছে, কোনো না কোনো অন্য না কোনো জীবের উপর ওরাও হয়তো বা নির্ভরশীল। সো এটা লাইফ সাইকেলেরও একটা ব্যাপার থাকে, লং ডিবেট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে এমনিতেও আমরা আসলে হেলথ ওয়াইজ চিন্তা করলেও মিট তো ডাইজেস্ট করাও একটু টাফ অ্যান্ড সবকিছু মিলায়। সো আমার কাছে মনে হয় যে ওগুলো অ্যাটলিস্ট কমানো তো যেতেই পারে। হুম। দাদা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন। এই যে তাজওয়ার ভাইয়ের যেমন মিট অনেক পছন্দ, প্লাস ওনার যোগও অনেক পছন্দ, এই যে দুইটা বিরোধ, এই দুইটা কিভাবে আমরা সমন্বয় করবো? এরকম তো আসলে অনেকেই আছে, উনি একা না। ওইটাই তো বলছি যে আপনারা শেয়ার করেন কিভাবে এগুলো আমরা করব, কন্ট্রোলে নিয়ে আসব, কি করতে পারি। একটুখানি অ্যাড করতে পারি দাদা, দাদা। আমারও সেম কথা যে আসলে আমার যেটা মনে হয় যে এটা একটা অভ্যাস। মানে আমরা যদি চাই, মানে যে কোনো কিছুই আসলে অভ্যাসের, মানে অভ্যাসের দ্বারা বা কন্ট্রোল দ্বারা কিছু একটা সম্ভব। কিন্তু যেহেতু আমরা এটা তো অভ্যস্ত, মিট আমরা এইভাবে আসলে চিন্তা করি না, বা মানে আমাদের এইভাবে এখানে মানে আমাদের রিলিজিয়নে মানে আমরা এইভাবে চিন্তা করি না। এটা আমরা খাই বা আমাদের এখন একটা মানে ছোটবেলা থেকে একটা অভ্যাসতে চলে আসছি। এখন এটা কি করা যায়, কি করতে পারি?
কারণ এটা আমারও খুব ফেভারেট, মানে আমারও চলে না এরকম অবস্থা, কিন্তু এরকমও টাইম আসছে গেছে যে আমি যখন আমার ডায়েট কন্ট্রোলে ছিলাম বা একটা কিছু থেকে মানে আমি 6 মাস প্ল্যান করছি বা আমার মানে মেন্টাল সেট আপ করছি যে না আমি এটা থেকে দূরে থাকবো, সেটা যখন একটা অভ্যাসে চলে আসছি তখন কিন্তু আমার ওই টেস্টটাও আমার আর মানে মনে হয় নাই বা মাথায় আসে নাই। তো এটা কিন্তু আমি অনেক লং টাইম নিয়ে যেতে পারছি শুধুমাত্র আমার ওই মানে অভ্যাসের কারণে বা আমার কন্ট্রোলের মাধ্যমে। আমার মনে হয় যে চাইলে অনেক কিছুই সম্ভব যদি আমরা চিন্তা ভাবনা করে এই পর্যন্ত যাই। শ্রেয়ান আপু বলুক, আরো জনে কি বলতে চাইছে? হ্যাঁ, হ্যাঁ দাদা, এই যে এই ডিবেটে একটা জায়গা মনে হচ্ছিল আর কি একটু আগে, যে অ্যাজ হিউম্যানস উই ওভারডু থিংস, উই ওভার কনজিউম। হ্যাঁ, প্রকৃতির আর কোনো প্রাণী কিন্তু এরকম ওভার কনজিউম করে না। বাঘ হচ্ছে, সে তার পেট ভরা, সে আবার অ্যাটাক করবে না। অ্যানাকন্ডা ওর পেট ভরা, ওর সামনে হচ্ছে শিকার থাকুক, সেটা যতই লোভনীয় হোক, পাল্টা আর অ্যাটাক করবে না। মানে এমনি ছোবল দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু মানে হয় না, যদি না সে ডেঞ্জার ফিল করে আর কি। হুম, তো এইটা একটা জায়গা হতে পারে আর কি, যে আমরা তো খুব বেশি, এটা প্ল্যান্ট হোক কিংবা স্টেক হোক, মানে যেটাই হোক, আমরা যদি লিমিট করে আনতে পারি আর কি, মানে যে কোনো জিনিস, আই থিংক ওই যে যেটা আবার ওই অ্যাগেন একই ব্যাপার চলে আসছে, যে জিভের কন্ট্রোল, যে আমাদের বডি রান করার জন্য বা মিনিমাম যে ব্যাপারটা, সেটা যদি, মানে আই থিংক আমরা সবাই ওভারডু করি। আহ কম আর বেশি, কেউ কম করেন কেউ বেশি করেন। সো এই জায়গাটা যদি লিমিট করা যায়, তাহলে হয়তো আমরা ওই লেভেলে না যেতে পারলেও মানে পিসের কাছাকাছি অন্তত যেতে পারি, এই আর কি। দ্যাটস অ্যানাদার পয়েন্ট অফ ভিউ আর কি। আমরা দাদা কি আমার করতে কাছে পারি? দাদা আমার কাছে হ্যাঁ, মনে হয় ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। মানে এটা থাকা, যে ব্যালেন্স করে খাচ্ছি কিনা। মানে কোনো কিছুই ওভারডু আসলে সেটা বিষ। যেমন আমি আম খেতে পছন্দ করি, এটা তো একটা ন্যাচারাল ফুড। তো এখন আমি আম খেতেই থাকলাম, তো ওইটা আবার আমার সুগার করে দেবে। তো ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। আমার কাছে মনে হয় যে আহ, মানে বুঝে খাওয়া, এবং যতটুকু খাচ্ছি ততটুকু আমি বার্ন করছি, এটা সচেতন থাকার বিষয়, আমার কাছে এটা মনে হয়। আমাদের এক জাস্ট স্যার ছিলেন, ইন্দ্রানীতির মতনই। স্যার বলতেন যে দেখো, সাত্ত্বিক রাজসিক তামসিক, এইটুকু তো আপনারা বুঝেছেন না? সত্য রজতম, নাকি এটা আপনারা না পেয়েছেন তো, তাই না? কি পেয়েছি দাদা এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাদা পেয়েছি। সাত্ত্বিক রাজসিক তামসিক, তার মানে আবার এটা তোমরা ভেবো না যে আহ, শুধু সবজি যারা খায়, যারা শাকসবজি খায় তারা সবাই হচ্ছে সাত্ত্বিক। হুম? তখন আমাদের মধ্যে আবার বললো যে স্যার, এরাই তো সাত্ত্বিক। তখন বলে আচ্ছা, উম, একটা কলা খাবা, একটা কলা বা একটা জিনিস নিবা, সেটা সাত্ত্বিকের মধ্যে পড়বে। যখনই দুইটা নিচ্ছ, ওটা রাজসিকে পড়বে। যখন তিনটা নিচ্ছ, সেটা তামসিকে পড়বে। মানে মাত্রার বেশি যখনই হয়ে যাচ্ছে, তখন সেটা তামস প্রকৃতির চলে যাবে। ইন্দ্রাণী যেটা বললেন, এইটাই, যে যখনই আমি অতিরিক্ত নিয়ে নিচ্ছি, সেটা তামাস প্রকৃতি চলে যাচ্ছে। এইটা মনের অতিরিক্ত জায়গা থেকে আসছে, যে তুমি যদি এক টুকরা নাও, তাহলে তোমার এটা সাত্ত্বিকের মধ্যে তুমি ফেলতে পারো। যখনই বেশি নিচ্ছ, তখনই সেটা রাজসিক তামসিকে চলে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, তুমি এটা কেন নিচ্ছ, তোমার মনকে জিজ্ঞেস করো। আমরা বারবার বলি অন্যান্য টিচিং আর যোগার টিচিং এর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য থাকবে। এটা কেন বলি? যে কোনো প্রফেশনে মানুষ আর যোগের মানুষ সম্পূর্ণ আলাদা হবে। বিকজ এই এই আম, এগুলোকে যদি আমরা দলিল হিসাবে ধরি, যে অ্যাজ এ তুমি যোগা টিচার, যোগা প্রফেশনালি তুমি আসছো, তোমাকে এই জিনিসগুলো, রুলস গুলো পড়ে আসছো, এগুলো এখন মানতে হবে। এবার আপনি বলেন কয়জন যোগা প্রফেশনে আসবে? এই যে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের প্রত্যেকটা ভিতরে যে মানা, এইটা জেনে, এইটা মেনে তার জীবনে অ্যাপ্লাই করা। যোগ, যোগ মানেই তো জীবন, জীবনের প্রত্যেকটা জায়গার সাথে যুক্ত থাকাই হচ্ছে যোগ।
তার মানে আমরা কিন্তু আসলে কোর্স করছি শুধুমাত্র বাইরের একটা কিছু করার জন্য, ভেতরটাকে কতটা ঠিক করার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি। আমরা এটা খুব করে বলি যে আপনারা যখন যোগা টিচিং এ থাকছেন, আপনাকে দেখে তার দুটো মানুষ পরিবর্তন হবে। আমার দরকার নেই সোসাইটি এটা মানতে পারছে না, এটা এই করতে হচ্ছে সেইটা। আরে আমাকে দেখে কি আর দুটো মানুষ পরিবর্তন হয়? আমাকে বলবে যে দেখো, অ্যাজ এ যোগা টিচার তার হচ্ছে এই অবস্থা। আমি কি বোঝাতে পারছি? আমি মানুষের কথা জানি না, সমাজে কিভাবে হয়ে আসছে। আমি এত কিছু বলবো না, কারণ আমি প্রফেশন তো আলাদা করে নিয়েছি। এই কারণেই নিয়েছি যে আমি পরিবর্তন হব এবং আমি আর দুটো মানুষকে পরিবর্তন করব। না হলে অন্যান্য টিচিং আর আমার টিচিং তো একই একই রকম থাকবে। তাদের মধ্যেও হিংসা থাকবে, না ওকে এটা দেওয়া যাবে না, ওকে এটা বলা যাবে না, তাহলে তো আমার থেকে তার স্টুডেন্ট বেশি হয়ে যাবে। বরং উল্টা আমাদের যোগে হচ্ছে, আমার স্টুডেন্ট যদি আমার থেকে ভালো জানে, আমার থেকে ভালো আসন করে, আমার থেকে ভালো কিছু বোঝে, সেদিন হচ্ছে আমার টিচিং এর সার্থকতা। এবার আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন, এই মানসিকতার কয়জন আছে? ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। সম্পাদি কিছু বলবেন? জি দাদা। এই এই যম নিয়ম এইগুলো আসলে অনেক কিছুই আমরা না জেনেও অনুসরণ করি, মানে আগে হয়তো এরকম স্পেসিফিক ভাবে জানতাম না যে এই নিয়মগুলো আছে, কিন্তু সত্য বলা, অহিংসা, এগুলো আগে থেকে মানে ভেতরে ছিল। আপনারা বলার পরে আরো প্রস্ফুটিত হয়েছে যে এটা বুঝতে পারলাম, ও আচ্ছা আমি এই নিয়মটা পালন করতাম আগে থেকে। তারপর মানে জমের নিয়ম তো এমনিতেই পালন করি, চুরি না করা, হিংসা না করা, এগুলো অস্তেয়, কারো কাছ থেকে ওইভাবে দান বেশি গ্রহণ করা, ওগুলো তো আমরা আগে থেকেই করি না, মানে এগুলো ছিল। আপনারা বলার পরে আরো শিখলাম যে এই কাজগুলো আমরা মানে অজান্তেই করা হয়ে থাকে। আর নিয়ম নিয়ম বেশ কিছু শিখেছি যেটা, আর আসনগুলো আসলে স্পেসিফিক নতুন করে জানাই, মানে কিছু জিনিস আমাদের মধ্যে ছিল আর কিছু জিনিস আমরা নিয়েছি আপনাদের মানে এই কোর্স থেকে। এই যে বুকে হাত দিয়ে বলছি। আরে আমরা তো ওইটাই বলছি, আমরা তো জানছি, মানছি, সবই বুঝলাম, হ্যাঁ, কিন্তু মানতে পারছি না। আর আমার তো দরকার হচ্ছে তোমাকে এটা মানতে হবে। তুমি শুধু বললে হবে না, তোমাকে দেখে যেন আর দুটো মানুষ চেঞ্জ হয়। যে আচ্ছা বুঝলাম যাচ্ছে, যেমন তাজওয়ারের খুব পছন্দের ভিতরে ঢুকলেই ও বের হয়ে আসবে যাচ্ছে না, আমি আমার প্রফেশনকে আমি আলাদা করেছি, আমার আইডেন্টিটাকে আলাদা করেছি। আমাদেরকে আইডেন্টি কি ওই, আমার আইডেন্টি শিফট করতে হবে। আমার মানে তাজওয়ারের পছন্দ না এরকম অনেকেরই পছন্দ। খাওয়ার সময় আহ, এই আহটা আহ হয়ে আসবে। কতটা কষ্ট, মানে কতটা কষ্টের আহা, এটা এটা বুঝবে না। আহা দুরকম হয়, গানের ক্ষেত্রে আমরা বলেছি, শিখেছি যে আহা দুরকম, আনন্দের আহা, দুঃখের আহা। কেউ যখন ওই জিনিসটা খুব আনন্দ নিয়ে খায়, আমার তখনই মনে হয় এর 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 ভেতরে কিছু নেই। কারণ সে নিজেকেই কন্ট্রোল করতে পারে না, তার অন্য প্রফেশনে যাওয়া উচিত। সে আর যাই হোক, সে যেন কখনোই না বলে যে আমি যোগ শিক্ষক। কারণ তার ভেতরে একটা প্রাণী চলে গেল, সেই প্রাণীর মাংস কেমন করে আনন্দ নিয়ে খায় আমার মাথায় ঢুকে না। আবার আমরা কি বলছি, ওম সর্বে ভবন্তু সুখিনঃ, তাহলে তুমি এটা বলো না, যে কোনো একটা কথা বলো, ভুবনের সকলে সুখী হোক, এটা তাহলে বলো না, কারণ তুমি ওটা মানো না। মিথ্যা কথা বলা যায় না, মিথ্যা কথা বলো না, কিন্তু মিথ্যা কথা বলছো আবার এদিকে বলছো। তো ডিফারেন্স করতে হবে। এই কারণেই আমাদের খুব, যেই ইনস্টিটিউট গুলোতে এরকম ভাবে শিক্ষা দেয়, তাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে তুমি যে এই যে 6 মাস, 3 মাস, 1 মাস যাই থাক, এগুলো আগে তোমার মধ্যে বপন করো, এই বীজটা তোমার ভিতরে বপন করো। আমি বলেছিলাম না যে আমি টিচার্স ট্রেনিং এর অনেক রুলসে যেতে চাই, কিন্তু আমি পারি না। কিন্তু এখন হয়তো আমি আস্তে আস্তে যাব, যে এই 1 মাস আমাদের এগুলো খাওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। দরকার হলে তুমি রান্না করে খাও,
তুমি উপায় বেরোবে, অল্টারনেট অপশন আসলে বেরোবে। তো আত্মশুদ্ধি কারণ আমাদের তো আত্মশুদ্ধি হচ্ছে না, আমাদের আত্মিক জায়গাটাতে অনেক রকম লেয়ার আছে। জন্মের পর যে লেয়ার গুলো আছে আমরা এগুলোকে ভেঙে বের হতে পারছি না। ওই যে ভালো লাগা, ভালো লাগা মানে কি আমি আউট অফ কন্ট্রোল? তাহলে জীবনের বিভিন্ন জায়গায় ভালো লাগাগুলোতেই আমি আটকে থাকবো, ওখান থেকে বেরোতে পারবো না। আর তখন দোষ দিব যে ওই ঘটনার কারণে আমার জীবনের এত দুঃখ নেমে আসলো। আরে ঘটনা কিছু না, ঘটনা হচ্ছে আমি আমাকে কন্ট্রোল করতে পারিনি। তো এই কারণে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যোগের সাথে ভীষণ ভীষণ ভাবে অ্যালাইন, বিশেষ করে টেস্ট। তো যারা জীবটাকে কন্ট্রোল করতে পারবে তারা সব কিছুকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? কিভাবে যদি বলি তাহলে এভাবেই পারবো যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো অ্যাজ এ আমার কেন দুরকম ক্যারেক্টার হবে? আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি এরকম জায়গা থেকে যে যখন টিচিং এ তখন ঢুকিনি, যোগায় ঢুকলাম। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া এইরকম বলছি আর ভাবছি সকলের সুখী হোক মঙ্গল হোক। আছে একটা প্রাণী যখন চলে যায়, যাওয়ার আগে তার কত কষ্ট হয়। তারও ফ্যামিলিতে আমি যদি আজকে ওই 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 ক্যারেক্টারে থাকতাম, আমারও একটা ফ্যামিলি থাকতো। এবং এই যে কোনো সময় বলা নেই কমা নেই ঠাস করে আমি তুলে নিয়ে গেলাম আর দিয়ে দিলাম। তো আমরা তো রাক্ষসের, আমরা তো আম, রাক্ষসের থেকে কোনো কম না। আমরা তো অত্যাচার করছি, মানুষ তো আমাদের উপর অত্যাচার করবে। তাহলে আমি কোনো ক্যালকুলেশন খুঁজে পাচ্ছি না যে আমি এটা কেমন করে করি। ওটা খেলে যদি 2 বছর বেশি বাঁচি তাহলে না হয় খাচ্ছি। এখান থেকে কেউ যদি শুরু করতে পারে তাহলে সেই হচ্ছে যোগী। কারণ সে যুক্ত থাকছে, সে তার সাথে যুক্ত থাকছে। এই কারণে সে যখন মানুষ, যে আমার হুঁশ আছে, সেখান থেকেই যোগের শুরু। আর যে এটা কন্ট্রোলই করতে পারছে না তাহলে সে যোগের সাথে নেই। সে উপরে উপরে অনেক অনেক অনেক, যে এটা পারছে না কারণ সে চাইছে না। পারছে না, না সে চাইছে না। কেউ যদি মন থেকে কোনো জিনিস চায় তাহলে সেটা আসবেই আসবে। এই যে আমরা বিপাশনায় 10 দিন যাই, আমরা তো কিছু খাই না। যারা এত বছর ধরে আছে তারা তো কিছু খায় না। কই তারা কি মানে ভালো নেই? তারা সবাই ভালো আছে। এবং বরং তারা দিন শেষে এতটুকু বলে যে এই যে যারা প্রতিদিন একটা দুটো করে মাছ খায়, তার মানে এত বছরে কতগুলো মাছ সে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর এক মানে এতটুক এতটুক করে যদি আমরা মাংস খাই তাহলে কতগুলো মুরগি, কতগুলো ছাগল, কতগুলো গরু, কতগুলো ভেড়া, কতগুলো শূকর, কতগুলো আহ সাপ ব্যাঙ খেয়ে ফেলেছে। তাহলে জীবনের আনন্দ কি ওই খাওয়া দাওয়াতেই? বরং এখানেও আনন্দ হচ্ছে আমি এতগুলো প্রাণীকে সেভ করলাম। আমরা যদি এইভাবে দেখি যে আমি এত বছরে এতগুলো প্রাণীকে সেভ করলাম, আমরা তো এভাবে দেখি না। হ্যাঁ, এবার আসি যে আমার আহ সবজিটারও তো প্রাণ আছে। সবজিটার প্রাণ আছে, কিন্তু সবজি আমি চাইলে ফলাতে পারি। আমি একটা নিয়ে আরো দুটো লাগাতে পারি। আমার আশেপাশে বিভিন্ন জায়গায় আমি এটাকে রোপণ করতে পারি। বরং এখান থেকে আমি পরিবেশের আরো উপকারে লাগছে, এই পাতা থেকে আরো অক্সিজেন আসছে এবং এটা পরিবেশের জন্য ভালো হচ্ছে। হ্যাঁ, এখান থেকে এর এর কোনো উম, এ- এই 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 সবজিটার মায়া নেই, কিন্তু ওই প্রাণীটার মায়া আছে। হ্যাঁ, তাদের তাদের চোখ থেকে জল পড়ে, কারণ আমরা সমগোত্রীয়। তাদের কাটলে রক্ত পড়ে, কিন্তু এদের মধ্যে পড়ে না। আর আমি যদি এই জায়গা থেকে বেরোতে না পারি আমার এই যোগ করে লাভ নেই। কারণ আমি যখন মানুষকে মেডিটেশন করাবো তখন আমি তো শান্তির জন্যই যাব, আর শুরু করছি অশান্তি দিয়ে। এই শান্তির কাজ শেষ করে এবারে ওই মাংসের পিসটা দাও, মাংসের টুকরা দিয়ে আমি শুরু করছি। অন্য প্রাণীর মাংস খাচ্ছি। হ্যাঁ, আমি একসময় বলতাম যে মানুষের মাংস দিয়েও খাওয়া আমার কাছে কোনো ইয়ে না, ভয়ঙ্কর কিছু না, প্রাণীর মাংস হলেই হলো তো। সুতরাং কেউ যদি একটা মানুষকে মেরে যদি টুকরা টুকরা করে যদি দিয়ে দেয় যে কোনো প্রাণীকে, আমার কাছে এটা সিমিলার, কারণ মাংসই তো ভাই।
তো দেখাগুলো যদি ওরকম হয়, তখন ফিরে আসা, ওই যে চোখ, চোখ হচ্ছে ওইটা, যে আমি ডিপলি দেখছি পঞ্চ ইন্দ্রিয়ের কাজ। তো অ্যাজ এ যোগা টিচার হিসেবে, যোগ শিক্ষক হয়ে আমার মনে হয় আমাদের প্রথম প্রথম ধাপই হচ্ছে মুখ। এটাকে যদি কেউ কন্ট্রোল করতে আমরা না পারি, আমি অনেক চেষ্টা করে যাব শুধুমাত্র এইটুকুর জন্য, তখন কি হবে? অহিংসা আপনা আপনি বন্ধ, মানে মানে হিংসাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমার ভেতরে। সব সময় ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসগুলো থাকবে। আর যখন আমি কাটাকাটির অভ্যাসে চলে যাব, তখন আমার মধ্যে মানে 50% না হোক, 30% হলেও তো এগ্রেসিভ ব্যাপারটা থাকবে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে ওই যে যদি বলছো যে উত্তেজিত হয়ে যাওয়া, এটা ডেফিনেটলি থাকবে। রিসার্চ বলে যে যখন একটা প্রাণী যেভাবে চলে যায়, সেই প্রাণীর সেই সেন্সেশন গুলো সেই মাংসের প্রত্যেকটা কম্পোনেন্টে থেকে যায়, সেটা যখন আবার কেউ খেয়ে নেয়, সেই একই ফিলিংসটা তার ভিতরে কনভার্ট হয়। তো আমার মেইন কনসেপ্ট হচ্ছে, আমি এখন পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে আমি দুইজন একজন করে পেয়েছি যে আফটার ইয়োগা টিচার্স ট্রেনিং এর পর তারা পুরোপুরি মাংস ছেড়ে দিয়েছে, এবং তাদের জীবনে খুব খারাপ লাগে যে এত বছর এতগুলো প্রাণী তার কারণে মরেছে। হ্যাঁ, আমি যদি আজকে থেকে অফ করে দিই, কি কি হবে? বরং আমার স্কিন ভালো হবে, আমার ইন্টারনাল অর্গানস গুলো ভালো হবে। আমি বুক ফুলে বলতে পারবো যে আমি কোনো প্রাণীর মৃত্যুর কারণ না, আমি বরং খাইনি, আমার কারণে এতগুলো প্রাণী বেঁচেছে। হ্যাঁ, অহরহ সবখানে মরছে, আমি একা কি করতে পারি? আমি জানি না কি করতে পারি, কিন্তু আমি নিজে নিজে স্যাটিসফাইড যে আমি এতগুলো প্রাণীকে বাঁচিয়েছি, আমার কারণে বেঁচেছে, বা আমি নেইনি। ঠিক একই রকম আমি অতিরিক্ত সবজি খাইনি, অতিরিক্ত ফল খাইনি, যতটুকু প্রয়োজন ততটুকু খেয়েছি। এটা আমার আগে ছিল না। যখন আমি মাছ মাংসটাকে কাট করেছি, তখন আমি অটোমেটিক্যালি বাকিগুলো অফ করেছি, এবং এখন সপ্তাহে 3 দিন ফাস্টিং করছি। হ্যাঁ, আমাকে অনেকেই বলে দাদা এত ফাস্টিং করেন না। হ্যাঁ, আমি হয়তো ফাস্টিংটাকে কমিয়ে দেবো, কিন্তু খিদা লাগলেই খাবো, না লাগলেই না। এতে এতে কি হয়েছে? আমার কি খুব ক্ষতি হয়েছে? বরং আমি তো খুব আনন্দেই আছি। আর একজন আনন্দে আছে, কাচ্চি কাচ্চির রুম থেকে যখন বের হয়, কাচ্চি ঘর থেকে বের হয়, আমিও আনন্দে আছি। হ্যাঁ, কিন্তু এগুলো এগুলো সব মনের ব্যাপার। এই কারণে আহার, বিহার, বিচার, যোগে এই তিনটা জিনিস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আহার, বিহার, বিচার। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপারটা আমরা যদি আরেকবার পরিষ্কার করি, এই যে চোখ, আমি কি দেখছি, আমি যখন খাচ্ছি কি দেখছি, এটার সাথে এর ব্যাক ক্যালকুলেশন আমি করছি কি না করছি না। আমরা যখন খেতে বসি, খাওয়ার সময় আমরা একটা প্রেয়ার করি যে এই খাবারের পেছনে যত মানুষের শ্রম, তারা সবাই সুখে থাক, তারা যেন কিছুটা খেতে পারে। হুম। তো যেই প্রাণীটাকে আমি খাচ্ছি, ওকে তো আমি খেতে দেইনি, ওকে খাওয়ার ওই মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আমি কিরকম ভাবে তাহলে এই প্রেয়ারটা করি? আর এই কারণেই তো বলেছি, যে আপনাদেরকে আগেও বলেছি যে যোগ ভীষণ কঠিন একটা সাবজেক্ট। আমি যখন প্রথম আমার যোগা গুরুজিকে বলেছি, আমি ঠিক বলিনি, আমার আমার এক আপু বলেছিল যে আহ, স্যারজি, উনি স্যারজি করে বলতো যে স্যারজি, আহ, জয়ের জয় না যোগা টিচার হতে চায়, জয়ের খুব ইচ্ছা যে যোগা টিচার হবে। সেই স্যার উল্টা আমাকে এমন বকা দিল, আমি বুঝতে পারি নাই স্যার কেন বকা দিলে, এখন বুঝি। স্যার বলে, তুমি জানো যোগা টিচার হওয়া এত সহজ না, এখানে অনেক কিছু মেনটেন করতে হয়। আজকে মন চাইলা তুমি যোগা টিচার হয়ে যাবে, তুমি তাই হয়ে যাচ্ছ। ভালো আসন করলাম তাই বলে যোগা টিচার হয়ে গেলাম, এমনটা না। অনেক যোগা টিচার আছে, কিন্তু আসলে এরা যোগা টিচার না। আমি এখন বুঝি যে স্যার কেন আমাকে এরকম ভাবে বলেছে। আপনারা কি বুঝতে পারছেন কেন? হ্যাঁ দাদা। আপনি খুব ভালো ক্লাস নিতে পারবেন, নিখুঁত আপনার ক্লাস হবে, কিন্তু আপনি আদৌ কি যোগ শিক্ষক, এইটা আপনার লাইফস্টাইলে গিয়ে ধরা পড়বে। তো ওই কারণে
তখন ওই আপুও ভ্যাপাচাকা খেয়ে গেল, উনি খুব আনন্দ নিয়ে বলছে। কিন্তু তখন মানে উনি বলেছে না, যোগা টিচার হওয়া অন্যান্য টিচিং এর মতন না, এটাতে অনেক ত্যাগ আছে। ত্যাগ, মায়া, মমতা, এইসবের অনেক বিসর্জন আছে। এগুলোই হচ্ছে নিজের। তাজওয়ার রে, কিছু বুঝছো? জি দাদা, বুঝতেছি। এগুলো অ্যাপ্লাই করি আর না করি, এগুলো আমাদের বুঝতে হবে। অ্যাপ্লাই একটা সময় হবে, সেই ইচ্ছাটাও আমাদের থাকতে হবে, না হলে কিন্তু মানে এটার এটার মানে এটার এটার কোনো মিল থাকবে না, কোনো রকম মিল থাকবে না। এরা এরা আমাদের মধ্যে, স্যাররা কিছু বলে যে যোগী আর ভোগী আর রোগী তিনজন থাকে। যোগী, ভোগী, রোগী। কেউ যোগী না, এরা সবাই হচ্ছে ভোগী। আর যখন ভোগ বেশি হয়ে যায় তখন রোগী এমনিতেই হয়ে যায়। অতিরিক্ত ভোগীতে রোগী চলে আসে। হুম। তো আমরা যারা খুব ডেডিকেটলি এইটা করি, যেমন আপনারা এখন বিভিন্ন জায়গায় যত যোগা টিচার আছে, আমি নিজের একটা তাগিদে আমি দেখেছিলাম যে আমাদের যোগা টিচার বাংলাদেশে কতজন আছে যারা মাছ মাংস খায় না। আমি একজনকেও পাইনি যে মাছ মাংস খায় না। আমি বলি, তোমাদের কি খেতে ইচ্ছা করে না, ছাড়তে ইচ্ছা করে না? বলে না। না, এমন ভাবে বলে, আমি আমি আর কথাই বাড়াই না। কেউ তো বলবে, যে ইচ্ছা করে কিন্তু হয় না, হয়ে ওঠে না। মানে আগেই হচ্ছে ওটা কেন ছাড়বো? হ্যাঁ, এই এই টেন্ডেন্সি যদি আমাদের থাকে, এখান থেকে কি রকম আউটপুট আসবে? খুব কষ্ট লাগে। তো দেখা, চোখ দিয়ে আমি কি দেখছি? আমি কিন্তু আমারটাই দেখছি, আমার তৃপ্তিটাই দেখছি। যদি আমি ওই কনসেপ্টে যাই, তার মানে আমি আমার তৃপ্তিটাই দেখছি। কিন্তু যোগ তো সার্বজনীন, তার মানে সার্বজনীনে একটা বড় রকম কাটা। শোনা, হ্যাঁ, কতটা আমরা শুনি? আমরা কিন্তু বলতে বেশি পছন্দ করি, আর যারা শুনি তারা শুনে সেটাকে কি অ্যাপ্লাই করি? এই শোনা। এরপরে বলা তো গেল, চোখে গেল, শোনা গেল, স্মেলের ব্যাপারটা, এটা তো পঞ্চ ইন্দ্রিয় আমাদের থাকে, যে স্মেলিং এর ব্যাপারটা খুবই সেন্সিটিভ। এটা আরো আধ্যাত্মিক লেভেলে থাকে। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। টাচ, টাচের ক্ষেত্রে যখন টিচিং এ আমরা ঢুকি, তখন আমরা সরাসরি টাচ করতে মানা করি। মানে আমাদের স্যাররা বলে দিয়েছে, গুরুজিরা বলেছে যে সরাসরি টাচ করবা না, সাইডে টাচ করবা। এবং সদ্গুরুজির যে যোগা টিচার ট্রেনিং এর প্রোগ্রাম, সেখানে কোনো রকম টাচ করা হয় না, কিন্তু সবাই দুর্দান্ত লেভেলের যোগা আসনগুলো জানে, করে, কিন্তু তারা কিন্তু তাদের শরীরকে টাচ করে না। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমাদের যে যোগা টিচিং এর যেই রিলেশন, এইটাকে যে যত ভালোভাবে আত্মস্থ করতে আমরা পারবো, আমরা তত ভালো থাকতে পারবো এজ এ মানুষ হয়ে। আদারওয়াইজ শুধুমাত্র আসন করলাম, প্রাণায়াম করলাম, এতে হবে না। আমরা মাস্টার্সে 2টা সেমিস্টার পেয়েছি সাইকোলজি। একটা পার্ট, হ্যাঁ, সাইকোলজি 1, সাইকোলজি 2। প্রথম পার্টের পরে আমাদের মনে হলো যে আসছি যোগা শিখতে, সাইকোলজি পড়তে হবে কেন? একটা পার্ট শেষ হওয়ার পরে মনে হলো যে এই সাবজেক্ট কেন আগে দেয়নি। হুম। এই সাবজেক্টটা কেন আগে আসেনি? কারণ আমি কি করাচ্ছি, কাকে কিভাবে করাচ্ছি, এইটা আমি তাদেরকে বলে বকে জোর করে করাতে পারবো না, যদি তার মাথায় এটাকে আমি না ঢোকাতে পারি। হ্যাঁ, আমি বুঝাতে পারছি। এই কারণে আপনার যারা স্টুডেন্ট হবে, আপনি যেখানে যাবেন, সবার আগে কাউন্সিলিং করাতে হবে, তাকে কথা বলতে হবে, তার সাথে তাকে অনেক জিনিস বোঝাতে হবে যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হবে, কিন্তু তোমাকে তোমার জায়গাটা ঠিক রাখতে হবে। তো আমরা কতজন এই কাউন্সিলিং গুলো করি জানি? আমি জানি না, কারণ আমি তো নিজেই আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারি। এই কারণে সবার আগে নিজের কাছ থেকে শুরু করতে হয়। আমাদের
স্যাররা আছেন, আপনাদের আরেকটা জায়গায় পরিষ্কার করে দিই। আমাদের অনেকে বলে যে দাদা আমাদের এই শরীর নিয়ে কি আমরা টিচিং এ পারবো? আমি আপনাদের অনেক ভালো ভালো যোগা গুরুদের মানে দেখাতে পারি, যাদের দেখলেই মনে হয় যে তারই যোগা করা উচিত। হুম, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছি, কিন্তু যখন উনি লেকচার দিতে শুরু করবে, খালি মন্ত্রমুগ্ধের মতন খালি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। এত ডিটেলস, এত ডিপলি কথা বলেন, কারণ তাদের হয়তো বা বয়সের কারণে তো আমাদের ওজনটা একটু বাড়ে, বিভিন্ন কারণে হয়তো বা তার ওজন বেড়েছে, কিন্তু তার তার যে ডেপথ নলেজ বা তার যে জীবনের যে চলার যে অন্যান্য পার্ট গুলো আছে, এগুলো থেকে অনেক কিছু শেখার আছে, এবং ওনাদেরকে দেখেই আমরা সেটা শিখি। এবং আমাদের আমাদের ইউনিভার্সিটিতে আর একজন স্যার আছেন, ছোট হোক বড় হোক সবাইকে উনি সবার আগে প্রণাম জানায়। হ্যাঁ, সবাইকে। মানে আমার গুরুজি ইন্ডিয়ান হাই কমিশনে যখন থাকতো, উনি যখন হাই কমিশনের ভেতরে ঢুকতো, যিনি যেই যেই সিকিউরিটি গার্ড দরজা খুলতেন, গার্ড গার্ড ওনাকে নমস্কার দেওয়ার আগে উনি ওনাকে নমস্কার দিতেন। অথচ আমাদের অহম আজকে এখানে, আমরা আগ বাড়ায় কথা বলতে চাই না, ওই আগে কথা বলুক। এই অহম গুলো আমরা কি এখনো বের করতে পেরেছি? আমরা আগ বাড়িয়ে কি কিছু করতে চাই, তখন মনে করি না আগ বাড়ায় কথা বললে এটা মানে আমার স্ট্যাটাসের সাথে যায় না, আমি কেন আগ বাড়ায় কথা বলবো, সব সময় কেন আমাকে আগ বাড়ায় কথা বলতে হবে? হুম? এই যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা করি, টিচার হিসেবে এটা হয় না, যোগ শিক্ষক হিসেবে এটা যায় না, এটার সাথে ক্ল্যাশ করে। হ্যাঁ? তো এরকম মানে গুরুজিদের কাছ থেকে অনেক কিছু শুনেছি যে শুধুমাত্র নিজেকে যদি কন্ট্রোল করা যায় তাহলে আর কিছু লাগে না। তো এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যোগের মানে এত গাঢ় রিলেশন, এটা আসলে আমরা বলে বুঝাতে পারি না। এইটাই তো আমরা বারবার বলি যে আপনাকে দেখে যেন আর দুটো মানুষ পরিবর্তন হয়, তার জন্য আমরা, আপনি কি করতে পারেন আপনিও জানেন যে আপনি এই এই করতে পারেন, বা এই এই যদি হতো, এইবারে এটাকে আপনার আপনার ঘর থেকে শুরু করেন, নিজের ভেতর থেকে শুরু করেন, তখন দেখবেন সব সহজ হয়ে গেছে। কি কি তুমি তো বলে ওনারটা নাই, ফোন করে জানে। তো এই হচ্ছে ব্যাপার, যে আপনারা এই আসন প্রাণায়াম ভালো করে শেখেন, শিখছেন, সব ঠিক আছে, কিন্তু নিজের নিজের সাথে নিজের একটু বুঝেন যে আমি কি করছি, কি করছি এটা। হ্যাঁ, ওই যে দৃষ্টিটা ঠিক রাখেন। চোখ, পঞ্চ ইন্দ্রিয় মানে এ এক হিউজ জিনিস। পঞ্চ ইন্দ্রিয়কে অ্যালাইন করে এটাকে লাইফে অ্যাপ্লাই করা, এটা যোগের একটা বড় একটা মাধ্যম। ওকে, আর কেউ কিছু বলবেন পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করার ব্যাপারে? দেখ, আচ্ছা ক্লাসটা ভারী হয়ে গেল নাকি? তাজওয়ারের তো হয়ে গেছে, খাবার দাবার তো সব লাঠি তুলে দিলাম রে। হ্যাঁ, শ্যামানব্য হাসে। না আসলে আমি এই 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 ক্লাসগুলো আমি নিয়ে, কি করবো, তাজর ভাই যেমনি স্টেক খাওয়ার কথা শুনছে আমার মাথায়, আমার নিজের মাথায় এখনো ঘুরতেছে। আজকে কই ভাবছি যে বিসমিল্লাহ করে আজকে থেকে সব বাদ টাদ দিব, মানে উনার এই মানে স্টেকের কথা শুনে এখন মনে হচ্ছে ডিনারে স্টেক খেতে চাই। দাদা আজকে রাতেই যে হাঁস পার্টি আছে, অলরেডি আমাদের রাত্রেবেলা রুটি দিয়ে হাঁস পার্টি ব্যাডমিন্টন কোর্টে। দেখছো? না, ভালো ভালো, কিছু করার নাই। উম যেটা গেছে সেটা তো গেছেই, যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা শুধু বলছি যে নিজেকে আমরা কন্ট্রোল করব। হ্যাঁ, মানে কন্ট্রোল না, কন্ট্রোল, হ্যাঁ, আচ্ছা, আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা,
কন্ট্রোল করা এক জিনিস, এটাকে মেনে নেওয়া আর এক জিনিস। যারা আমরা বিয়ে শাদী করছি এবং মোটামুটি 10 বছর হয়ে গেছে, তারা আমরা খুব ভালোভাবে জানি। আর সোহাগদের মতন যারা 1 বছর হয়নি, 6 মাস হয়েছে, হ্যাঁ 2 মাস কয়েকদিন হয়েছে, হ্যাঁ 2 মাস 2 দিন ধরো, হ্যাঁ তাদের ব্যাপারটা কেমন, এটা দিল্লির লাড্ডু, হ্যাঁ এখনো ভালো আছে। তো ব্যাপার যেটা, সেটা হচ্ছে জীবনের এক সময় যারা কন্ট্রোল করে দুজন দুজনকে সাপোর্ট দেয়, একটা সময় গিয়ে বুম হয়। আমি এত বছর তোমার জন্য স্যাক্রিফাইস করলাম, জীবন এই এত বছর পরে কি হলো? হ্যাঁ, স্যাক্রিফাইস করলাম, তোমাকে কেন স্যাক্রিফাইস করতে হয়েছে? তোমাকে কে স্যাক্রিফাইস করতে বলেছে? এই যে আমি কন্ট্রোল করে এগুলো করেছি, তোমাকে কে কন্ট্রোল করতে বলেছে? তুমি কেন মেনে নিয়ে এটা করোনি? তুমি যদি এটা মেনে নিয়ে করতা, তাহলে আর জীবনে এটা আসতো না, কারণ মাথা থেকে তো ওই চিন্তাই বাদ। কিন্তু মাথায় তো বসেছে যে ঠিক আছে, ঠিক আছে আমি ওর জন্য স্যাক্রিফাইস করলাম, আচ্ছা আমি ওর জন্য এটা কন্ট্রোল করে আছি। হ্যাঁ, জীবনে যখনই আমরা কন্ট্রোল করব, স্যাক্রিফাইস করব, তার মানে এটা আমি মন থেকে করতে চাইনি, আমাকে বাধ্য হয়ে করতে হলো। এই জায়গা থেকে উঠে আসতে হবে। ভালো লাগেনি বলে ভালো লাগেনি, না 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 এটা একটু কন্ট্রোল করি, থাক দরকার নেই, না না এটা একটু স্যাক্রিফাইস করে, আরে থাক। হ্যাঁ, এগুলো করলে হবে না, জীবনে একেবারেই দুঃখ ঢুকবেই ঢুকবে, মাস্ট। আমি অনেক কাউন্সিলিং করি, এই কথাগুলোই আসে যে দাদা জীবনে তো অনেক কন্ট্রোল করলাম, অনেক স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ, আপনাকে স্যাক্রিফাইস করতে কে বলেছে? না হলে তো দাদা সংসার মানে আরো আগেই তো ফাটল ধরতো। আগে ফাটল ধরাই ভালো, পরে ফাটলটা না ধরে। স্যাক্রিফাইস আর কন্ট্রোল না করে এটাকে যদি মেনে নেন যে ঠিক আছে আমার পার্টনার এরকম, আমার বিজনেস পার্টনার এরকম, আমার কলিগ এরকম, আমার স্টুডেন্টরা এরকম, আমার এরা এরকম, আমার ওরা ওরকম, যখনই মেনে নিচ্ছি ব্যাস চ্যাপ্টার ক্লোজ ওখানেই। আমি জানি এ এরকম, সুতরাং ওকে ওভাবে ডিল করতে হয়, কিন্তু আমি কন্ট্রোল করছি না, আমি স্যাক্রিফাইস করছি না, তখন এক সময় আমরা বলে ফেলি, এবং এই বলাতে কতজনের যে কত কাল হয়ে দাঁড়ায়। হুম, ওই এক কথা, তুমি আমাকে বলছো যে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো। হ্যাঁ, আমি আমি আগে থেকেই তো অ্যাওয়ার থাকবো, এবং আমি আমার বাচ্চা, আমি আমার উঠতে বসতে যত শুভাকাঙ্ক্ষী আছে, আমি সবাইকে মেসেজ গুলো দেবো। হ্যাঁ, যে এই এই কারণে আমি এখান থেকে এইখানে আসছি, এই এই কারণে, শেষ। তো এই জায়গাগুলো থেকে মানে আত্মিক যে কি শান্তি, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আত্মিক শান্তিটা আপনি চিন্তা করতে পারবেন না যখন আপনি ডিপ মেডিটেশনে ঢুকবেন। মানে আহ, এই যে প্রাণী হত্যার ব্যাপার থেকে বা প্রাণীজ কোনো জিনিস আহার করার যখন মেডিটেশনে ঢুকবেন, আপনি কখনোই কোনোভাবেই পারবেন না। কিন্তু সেই জিনিসগুলো আমরা পারি না, করি না। হ্যাঁ, তো আমি মানে খুব জোর দেই যে হচ্ছে যারা আমাদের এই টিচার্স ট্রেনিং এ ঢুকবে, ওই কয়েকটা দিন যেন তারা এসব খায় না। সোহাগ আমাকে প্রথম দিন বলছে দাদা আপনি এটা করেন না দাদা, এটাতে মানুষ পারবে না। আমি হ্যাঁ, কেটে যাচ্ছিল। তো ওটাই বলছিলাম যে আমি চেষ্টা করছি যে একটা রুটিন করে এগুলো মেনটেন করতে, জানি না হবে কিনা। আয়ুর্বেদে তো এটা মানা, আয়ুর্বেদে বরং আপনার কিভাবে রান্না করে কিভাবে খেলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা আবার আয়ুর্বেদের শাস্ত্রেই বলে গেছে। হুম, সেটা অসুবিধা নেই, কিন্তু ওই যে আমি আপনাদেরকে বলেছি না, ইয়োগিক ডায়েট আর আয়ুর্বেদিক ডায়েট, এই জায়গায় একটা বড় মানে হ্যাঁ আর না আছে। আয়ুর্বেদিকের ডায়েটে আপনি মাছ মাংস দুধ ডিম সব নিতে পারবেন, ইয়োগিক ডায়েটে মাছ মাংস দুধ ডিম নিতে পারবেন না। হুম, এবং এই ডায়েটে আপনাকে আগে মন থেকে আপনাকে পিউরিফাই হতে হবে, তারপরে। তো এই হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমাদের যেই
লাইফের যেই ওঠা নামা সবকিছু। ঠিক আছে, আমরা এবার একটু প্র্যাকটিসে যাব। আপনাদের কি 5 মিনিট ব্রেক দিব? 5 মিনিট ব্রেক নেন, 5 মিনিট ব্রেকের পরে, হ্যাঁ 5 মিনিট ব্রেক নেন। 5 মিনিট ব্রেকের পরে আমরা প্র্যাকটিসে চলে আসবো। ওকে, ঠিক আছে। প্র্যাকটিসে হুম আমরা আজকে ব্রিদিং করব, শিখবো আর স্টিং আসলে একটা মিনিট। যাবো আবার, আমাদের তো প্রেয়ার হয়েছে। গান থেকে শুরু করব, দম নিতে নিতে মাথাটার উপরে, দম ছাড়তে সাথে মাথাটা নিচে, আবার দম নিতে নিতে মাথাটাকে উপরে তুলছি। দাঁত দুটো আর চোয়াল দুটো সব একসাথে থাকবে, যেন গলায় টান টান লাগে, ঘাড়ে যেন টান টান লাগে। দম নিয়ে ছাড়তে ছাড়তে চিনটাকে আবার চেস্টের সাথে লাগানোর চেষ্টা করছি। ব্যাস আই লেভেলে এসে লম্বা দম নিয়ে ছাড়বো বাম দিকে, দম নিয়ে সামনে ছাড়বো ডান দিকে, এবার নিয়ে সামনে ছাড়বো, ডান দিকে যাব, বাম দিকে যাবো আগে, তারপরে নিয়ে ছাড়তে ছাড়তে আবার ডান দিকে যাবো। বাম হাতের সাপোর্ট নিয়ে মাথাটাকে আস্তে করে বাম দিকে, বাম কাঁধে নিয়ে যাওয়ার চেষ্টা, অল্প 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 করে। ব্যাস, আবার লম্বা দম দিয়ে আবার এই ছাড়বো, ডান দিকে যাব, মাথাটাকে ডান দিকে নেব, ছোট ছোট করে দম চলছে। ওকে, এই শরীরে যে দম নিয়ে দম ছাড়বো, যত উপরে যত পিছনে, হ্যাঁ, আবার ওটা পিছনে ছাড়বো, ছাড়বো। ব্যাস, আমরা দাঁড়িয়ে যাব। আমরা আসনগুলো আজকে যেহেতু আমাদের যেমন এখন কি হবে, আপনারা এরকম করে থাকেন, হ্যাঁ আমরা আজকে যেরকম আর ধরেন আমরা 20-25 মিনিট পাবো, এক একটা আসনের ডিউরেশন আমরা বাড়াবো। যদি গোড়ালির উপরে এটা বাইরে থাকবে, এই না না আমরা এখানে বসবো না, কিন্তু আমরা এর উপরে পায়ের উপরে বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আর দুই পা যত কাছাকাছি যায়, হ্যাঁ, আমরা এটাকে বলি মলাসন, আর এইটাকে আমরা বলি হচ্ছে কাকাসন। এই স্পাইন সোজা থাকবে, এইটা হাঁটু এই পায়ের পাতাটা পুরোটা, আর আমি ফ্লোর থেকে উঠে যাব বা মেরুদণ্ড সোজা থাকবে। হ্যাঁ, এইভাবে আমরা যাচ্ছি আজকে। দুই একটা মানে অল্প অল্প করে আসন করব, প্রত্যেকটা পজিশন থেকে দুইটা করে আসন, কিন্তু ডিউরেশনটাকে আজকে বাড়াবো। কেমন? আমরা আস্তে করে দাঁড়িয়ে যাই। হুম হুম, আমরা আগে তাড়াতাড়ি যাব, লম্বা দম নিয়ে হাতটাকে উপরে নিয়ে
সোজা উপরে, গোড়ালিটা বাইরে, মানে গোড়ালিটা উপরে উঠে গেল, চোখ একটা জায়গায়। আর এখানে থাকবো আরো 10 সেকেন্ড, 15 সেকেন্ড থাকবো। এলবো টাইট, কাফ মাসল টাইট, নি কাপ টাইট, বাটেক মাসল টাইট, upper stitching, last 5, 4, 3, 2, okay, relax. এবারে নিচের দিকে হাতটা এরকম ফিক্সড হয়ে যাবে, হ্যাঁ, ফিক্সড হয়ে এইরকম নিয়ে, আচ্ছা হাতটাকে সোজা করে দিই, এরকম থাকবে। শ্যামল স্যারের ওষুধ মানে আসছে, এই থাকবে। এইরকম নিয়ে পুরো শরীরটাকে আবারও শক্ত টাইট, এটাকে টাইটেন করো, শোল্ডার টাইট, পেট টাইট, হিপ বাটক টাইট, থাই মাসল টাইট, কাফ মাসল টাইট, পুরো শরীরটাকে শক্ত। 30 সেকেন্ড থাকবো, দম চলবে। যত সময় যেতে থাকবে মাসল তত টাইট হতে থাকবে, তত টাইট হতে থাকবে, তত টাইট হতে থাকবে, যত সময় যাবে তত টাইট। বাটক একদম ভিতরের দিকে, এবারটা একদম টাইট, এবারটা একদম টাইট হয়ে যাবে। পুরো শরীর শক্ত, এগুলো সব শক্ত, থাই মাসেল, কাফ মাসেল সব শক্ত। লাস্ট 5, 4, 3, 2, রিল্যাক্স। যেমন ফরওয়ার্ড বেন্ডিং, এই লম্বা দম নিচ্ছি, ছাড়তে 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 খুব আস্তে 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 যাবো, খুব আস্তে 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 যাবো, পুরো শরীরটাকে ছেড়ে দেবো। এখানে আমরা 1 মিনিট থাকবো, যতটা হালকা করে যাওয়া যায়, মানে ইচ এন্ড এভরি সিঙ্গেল মুভমেন্ট আমার ক্লিয়ার থাকবে। আমি আমার শোল্ডারকে রিল্যাক্স করছি, এবারে মাথা, হাঁটুটাকে সোজা করে শোল্ডারকে রিল্যাক্স করে আমি আস্তে 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 যাচ্ছি, নিচ্ছি, যাচ্ছি, নিচ্ছি। আমরা এখানে 1 মিনিট থাকবো। কম্পিটিশনের জন্য, যে কোনো কম্পিটিশনে কি হয়, ফাইনাল পজিশনের পর কাউন্ট শুরু হয়। তো আমরা নিজেদেরকে যখন মনে করবো এই হচ্ছে আমার ফাইনাল পজিশন, সেখান থেকে অ্যাকচুয়ালি আমার কাউন্ট শুরু হয়। হ্যাঁ, তো ঠিক আমি ওখান থেকে 1 মিনিট কাউন্ট করব। আমরা আরো থাকবো 20 সেকেন্ড। আমরা পায়ের পাতাটা বা গোড়ালির বা কাফ মাসলের পিছনটা ধরতে পারি হাত দিয়ে, ধরে নিজেকে আরো সামনের দিকে সামনের দিকে সামনের দিকে নিয়ে যেতে পারি, লাইক এরকম। আমরা যদি এইখানে পাটাকে ধরি, এইখানে ধরে আস্তে আস্তে যেতে পারি, এইখানে ধরে আস্তে আস্তে নিজেকে নিয়ে যেতে পারি, তবে সেটা দেখে বোঝা যাবে না। আস্তে 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 সামনের দিকে যেতে থাকবে, যার যতটুকু হয় সে ততটুকুই যেতে থাকবে। দম চলবে, দম চলবে, দম চলবে। সময় নিয়ে সময় নিয়ে সময় নিয়ে আরো যাব, আস্তে 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 করে ফিরছি। আগে মাথাটা উঠবে, হাত উঠবে। দিদি আগে হাত তুলে দাও, হাত তুলে দাও, হাত তুলে দাও। ইন্দ্রাণী দিদি হাত, হাত, হ্যাঁ হাত আগে উঠবে। সম্পাদি মাথাটা আগে উঠবে। ওঠাটা কেমন হবে? ওঠাটা অবশ্যই এমন হবে, যেখানে আছি এই ছিলাম, এই হয়ে এই হবে স্ট্রেট। হ্যাঁ, আমাদের এই 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 যেন না হয়, এই হবে, এই একই একই ধারে এই ধারে উঠবে আস্তে 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 আস্তে। বুঝতে পারছি? আমাদের চেষ্টাটা থাকবে স্ট্রেইট, একদম সোজা উঠবে। আমি আর একটা জিনিস পরিষ্কার করি, আমরা যখন মানে দাদা, হাত আর মাথা কি একসঙ্গে উঠবে এমন? ওকে। এটা কেন, আমি যখন প্রথম প্রথম টিচিং এ ঢুকি, তখন আমি ফিডব্যাক শুনতাম যে আহ, আপনার পশ্চার গুলো খুব পরিষ্কার বোঝা যায়। আমি বললাম কেন, পশ্চার তো একই। তখন বললো যে না, বিশেষ করে এই যে ওঠাটা নামাটা, এটা পরিষ্কার বোঝা যায় যে এইভাবে এইভাবে উঠতে হয়, এইভাবে এইভাবে নামতে হয়। তো এটা আমরা ওইভাবে প্র্যাকটিস করতাম, গুরুজি আমাদের ওইভাবে শেখাতো। আমি বললাম কেন, আপনারা আগে যেখানে শিখতেন সেখানে? বলেছেন না, আগে তো এই নর্মালি উঠতো। তখন আমি গুরুজিকে এসে বলতাম, তখন তো নতুন নতুন গুরুজি এখানে, তখন বলতো যে দেখো, তুমি কিভাবে যাচ্ছ, কিভাবে আসছো, এগুলো যত নিখুঁত হবে তোমার স্টুডেন্টরা সেটাকে মনে রাখবে। এখন আপনার ধরেন বড় কোনো আসন আসে না, ধরে নিচ্ছি
আসে না। কিন্তু আপনার এক একটা আসন যাওয়া এবং আসাটা এত নিখুঁত হয়, শুধু মনে হয় যে আমি ওইভাবেই যেতে চাই। যেমন এইটা দেখতেও ভালো লাগে। ভালো লাগে। আমি যদি এখন এটা এইভাবে আসি, যে এই যে আমি খুব গেলাম তো, যাওয়ার পরে যদি আমি এখন এইভাবে উঠি, তখন আমার কেমনটা লাগবে? আমি যদি এভাবে এভাবে নামি কেমনটা লাগবে? আর আর যদি আমি এভাবে উঠি, মানে আমি উঠলাম, এইভাবে উঠলাম, তাহলে এবার কেমন লাগবে? যে এই উঠলাম, এই অংশটুকু নিচে, এই অংশটুকু সোজা। আবার আমি ওঠার সময় আমি এইভাবে উঠলাম, তখন কেমন লাগবে? এই যে বাঁকা, আমি যে বাঁকা হয়ে উঠছি, এইটা আসলে যায় না। হুম। আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে তো, এতে কি হয়, খুব মনোযোগ দিয়ে আসতে হয়, মনোযোগ দিয়ে দিয়ে যেতে হয়। আমার আমার মাথা লাগানোর দরকার নাই। বাদল ভাইয়ের যেমন মাথা অনেক নিচে লাগে লাগে, হাঁটুর থেকেও নাকটা নিচে লেগে যায়, ভীষণ ভালো আসে। তো আমাদের অত যাচ্ছে না, কিন্তু আমার ওঠা নামাটা পরিষ্কার। আমরা আরেকবার যাব, কেমন? হুম। খুব আস্তে 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 নামবো, খুব আস্তে 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 উঠবো। যাদের ক্যামেরা বন্ধ, আমি তো তাদেরকে আর গাইড করতে পারছি না। হ্যাঁ, তবে ইন্দ্রাণী দিয়ে একটু সাইড থেকে যাবা দিদি, হ্যাঁ সম্পাদি, হ্যাঁ ঠিক আছে, মানে সাইড ভিউ চাই। হ্যাঁ 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 হ্যাঁ, রেডি। দুই হাত উপরে, ছাড়তে 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 সম্পাদি মাথাটা সামনে, মাথাটা সামনে, থুতনিটা সামনে, হ্যাঁ সাবাস। হ্যাঁ, আরো নিচে যাচ্ছি, আরো নিচে যাচ্ছি, মানে যাওয়াটা থামছে না, হাত দিয়ে পায়ের পাতাটা ধরছি, হাত দিয়ে পায়ের পাতাটা ধরে এলবোটাকে ভেঙে হাঁটু থেকে আরো দূরে যাচ্ছি, এলবো থেকে দূরে, হাঁটুর থেকে আরো দূরে, মাথাটা নিচে। হ্যাঁ, এইবার উঠে আসবো খুবই আস্তে সময় নিয়ে। হাত আগে উঠবে, চেস্ট টান টান হবে, স্পাইন সোজা হবে, মাথা উপরে, মাথা উপরে, থুতনিটা উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এইবার ঠিক আছে। স্পাইনে একটা টান টান লাগার কথা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ লাগছে। এবার ব্যাক বেন্ডিং এ যাবো, দুই পা জোড়া রেখে, এই যে দম দিয়ে, এই থাকলাম, এলবোটা চাপ দিয়ে, এই দম দিয়ে, লম্বা দম নিয়ে, ছাড়তে 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 ছাড়তে, আগে কোমরটা গেল, তারপর মাথাটা গেল। হ্যাঁ, দম চলতে থাকবে, দম চলতে থাকবে, চোখ খোলা। আমি নিজেকে আরো ক্লোজলি দেখবো, যে এলবোটাকে আস্তে আস্তে আর একটু চাপানো যায়, আমার স্পাইনকে আর একটু সামনের দিকে, লোয়ার ব্যাককে আর একটু সামনের দিকে কি নিয়ে যাওয়া যায়। আমি আরো সফটলি ডিপলি যেতে চাই, আমার প্রত্যেকটা পশ্চার যেন 100-100 থাকে। আমি যেন আমার আমার ম্যাক্সিমাম জায়গাটাতে পৌঁছাতে পারি, যেন এর থেকে সামনে আর যায় না, এলবো আর ক্লোজ যায় না, চেস্টকে ম্যাক্সিমাম নিয়েছি, মাথাটাকে পিছনে, শুধু ফোকাস করছি আমি এই পজিশনে যেন নড়াচড়া না করে থাকতে পারি। লাস্ট 5, 4, 3, 2, আস্তে করে যখন ফিরছি, তখন একদম হালকা করে, একদম সফটলি ফিরবো, আস্তে 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 ফিরছি। ওকে, হ্যালো। ব্যাস, এবার আমরা বসে পড়বো, বক্রাসনের জন্য রেডি হবো। জিনিসটা বোঝা গেছে? হুম। যদি আস্তে যাই, সফটলি যাই, তখন এটা অনেক ডিপলি আমরা ঢুকতে পারি। এবার বক্রাসন, এই হচ্ছে বক্রাসনে যাব। আমার মেরুদণ্ড সোজা থাকলো, ডান পাটা ভাঁজ হলো, লম্বা দম নিয়ে ডান হাত পিছনে গেল, দম নিয়ে ছেড়ে পেটটাকে ভিতরে, আমি বাইরে, আমার স্পাইন বেঁকে যাবে, আমি পিছনে চলে যাব, তারপরে মোচড় দেবো, পুরো বডিটাকে মোচড় দিয়ে পেটটাকে বার করে দেবো, তারপরে বাঁকা হয়ে ধরবো, পাটাকে ধরে দম নিয়ে ছাড়তে 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 পিছনে যাচ্ছি, দম ছাড়ছি, পিছনে যাচ্ছি, দম ছাড়ছি, পিছনে যাচ্ছি, দম ছাড়ছি, আরো যাচ্ছি, আরো ছাড়ছি, এই চলতেই থাকবে। এইবারে চোখ বন্ধ হবে, মেরুদণ্ড সোজা হবে, আমি আস্তে 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 আরো যাচ্ছি যাচ্ছি, এই যাওয়াটা থামবে না। ইন্দ্রাণী দিয়ে হাতটা একটু বাম দিকে দিদি, ওইদিকে। হ্যাঁ এটা হ্যাঁ, মানে এই উপরের হাতটা একটু এরকম আছে, এটা একটু হ্যাঁ, এইদিকে। এই হ্যাঁ, না না, উল্টা দিকে, বাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে। না, পাটাকে ও, ধরো,
আমাকে ছেড়ো না। হ্যাঁ, এইবার যাও। এবার কিন্তু আরো মোচড় দিতে থাকবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিছনে সরো, আস্তে আস্তে পিছনে। ওখানে থাকছি, 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 আরো সময় নিচ্ছি, আরো যাচ্ছি, আরো সময় নিচ্ছি, আরো যাচ্ছি। সম্পাদি কি পা চেঞ্জ করলো নাকি? ওকে, ফিরছি। আমরা একটাতে মোটামুটি লম্বা সময় নেব। আবার উল্টো দিকে আসবো, লম্বা দম নিয়ে আবার মেরুদণ্ড সোজা। বাম পা ভাঁজ হলো। এই যে ভাঁজ হওয়া মাত্র এটা দেখে নেবো যে এইটা সোজা আছে কিনা। অনেক সময় এরকম থাকে, এটা যেন এরকম না থাকে, এটা যেন এরকম থাকে সোজা। এই দম নিয়ে ছাড়বো। এই যে সোজা হলো, এটা আর বাঁকবে না। লম্বা দম নিয়ে আমি পিছনে যাবো, কাঁধ ধরলাম, তারপরে ধরলাম। যদি এটা ধরতে এটা বেঁকে যায়, বাঁকাবো, ফাইনালি গিয়ে আমি টাচ করবো। আর মেরুদণ্ড পিছনের দিকে আসবে। এটা সামনের দিকে না হয়, যে পিছনের দিকে। আস্তে 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 পিছনে দম চলবে। যত সময় যাচ্ছে আমি তত সময় নিচ্ছি, কিন্তু ডিপে যাচ্ছি। কোনো তাড়াহুড়ো নেই। আস্তে 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 যেতে থাকবো। গুড। আর স্পাইনকে আরো স্ট্রেইট করব, আরো স্ট্রেইট করব। সম্পাদি পাটা ধরা যাচ্ছে না নাকি? আচ্ছা, থাক। ওকে, ফিরছি। হ্যাঁ, এক কথায় আমাদের হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন আমরা সেলফ প্র্যাকটিসে যাব, যে আমার এখন প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার আধা ঘন্টা হলো আমার যোগা করতে হবে, বেশি আসন করব না, একটা বা দুইটা আসন করব, কিন্তু ডিউরেশনটা বাড়াবো, ডিউরেশনটা বাড়াবো, ডিউরেশনটা বাড়াবো। ডিউরেশনটা বাড়ালে শরীর অনেক খুলতে থাকে। এবার যাবো হচ্ছে উষ্ট্রাসন। উষ্ট্রাসনের আগে একটু ডানে বামে করে মোচড় নিব। এইবারে ডান হাত আর বাম পা দিয়ে এই ধরে কোমরটাকে সামনে, মাথাটা পিছু। এবারে যখন দম ছাড়ছি, তখন ভাবছি যত সময় যাচ্ছে আমার কোমর আরো সামনে যাচ্ছে। যত সময় দিচ্ছি কোমরকে আরো সামনের দিকে ধাক্কা দিচ্ছি। পায়ের পাতাটা আমি তুলেও রাখতে পারি, ফ্ল্যাটও রাখতে পারি। বুঝতে পারবো, পায়ের পাতাটা ফোল্ড করে রাখতে পারেন যদি অসুবিধা না হয়। হ্যাঁ, ওই যে এখন যেভাবে পা আছে। দম কিন্তু চলছে, আমরা থাকবো এখানে আরো 20 সেকেন্ডস। সম্পাদি কোমরটাকে আরো সামনের দিকে ধাক্কা দিতে থাকবেন। হ্যাঁ, দম চলবে। কোমরটা অল্প অল্প করে সামনে যে যাচ্ছে, এইটার থামবে না, সামনে যাচ্ছে মানে যাচ্ছেই। মাথাটা পিছনে। লাস্ট 5 সেকেন্ডস। ম্যাক্সিমাম 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 টানতেই থাকবো। আস্তে করে ফিরছি, ফিরে শশক আসনে রেস্ট। চাইল্ড পজিশনে, মানে মাথাটা নিচে, হিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শশক আসনে রেস্ট, খুবই ভালো, খুবই ভালো। এখানে গিয়ে যাদের মেন্টাল স্ট্রেস অনেক বেশি, এবং যাদের অনেক বেশি ব্রেন ওয়ার্ক করতে হয়, তারা এখানে গিয়ে ভ্রামরি চ্যান্টিং করবে। তো আমরা এখানে দুইটা ভ্রামরি চ্যান্টিং করব। ডিপ ব্রিথ ইন, round 2, inhale, last one. আস্তে করে একটু রেস্ট নিয়ে আগে মাথাটা তুলবো, তারপরে থুতনিটা তুলবো, তারপরে চেস্ট তুলবো, তারপরে মেরুদণ্ড সোজা করে বজ্রাসন। খুবই ভালো, খুবই ভালো, চমৎকার। এইবারে শশকাসনের, সরি, মকরাসনের রেস্ট। না সম্পাদি, ভুলে গেল। মাথাটা আগে উঠবে, মানে থুতনিটা উঠবে, তারপরে চেস্ট উঠবে, তারপরে বসে পড়বো। ইন্দ্রাণী দিয়ে আর নুসরাত আপু ঠিক ছিল বসা। হ্যাঁ, মানে ওঠাটা আমরা বুকের দিকে শুয়ে পড়বো।
বুকের দিকে। হুম, শুধু ধনুরাসন করব, হ্যাঁ। ধনুরাসনে গিয়ে আগে যাব না, আগে দুই পা ভাঁজ করলাম। হ্যাঁ, দুই পা ভাঁজ করলাম, গোড়ালি ধরলাম। হ্যাঁ, হ্যাঁ, দম নিয়ে দমটাকে ছেড়ে দিলাম। এইবারে পাটাকে বাইরের দিকে ধাক্কা দিচ্ছি, যেন হাত আপনা আপনি আগে উঠে যায়। পুরো শরীরটাকে নরম করে আমি উপরের দিকে উঠছি উঠছি উঠছি, থামছি না। নুসরাত আপু একটু নেমে গোড়ালিটা ধরেন ভালো করে। আমার মনে হচ্ছে গোড়ালির উপরে পা চলে গেছে, মানে হাতটা গোড়ালির উপরে চলে গেছে। মানে পাটা এইভাবে ধরবেন, এই রকম না, হ্যাঁ। এইভাবে না, থেকে এইভাবে ধরলে ভালো, মানে যত যেখানে দেখবেন না, আর একটু উপরে, আর একটু উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। মানে খুব উপরে উঠলে আপনি পারবেন না, একটু নিচে রাখলে পারবেন। খেয়াল করে দেখেন যে একটু নিচে যেন থাকে, আর যেন খুব উপরে না থাকে। এই তো, দম চলবে, দম চলবে, দম চলবে। যত সময় যাচ্ছে আমি আস্তে আস্তে উপরের দিকে তুলছি। আমরা এখানে আরো 30 সেকেন্ডস থাকবো। চোখ বন্ধ থাকবে। যদি অসুবিধা হয় আরেকবার করতে চাই, আরেকবার আমরা করতে পারবো, তবে স্পাইন আমার রিল্যাক্সে ছেড়ে দেবো। শরীরটাকে একদম ছেড়ে দেবো, কিন্তু পাকে বাইরে ধাক্কা দিতে থাকবো। যতটা সময় যাবে ও উপরেই উঠতে থাকবে, লাস্ট 15 সেকেন্ডস। পা বাইরে উপরে, যেন শোল্ডার আপনা আপনি উপরের দিকে উঠছে, হাত আপনা আপনি পিছনের দিকে উঠছে, উপরের দিকে উঠছে, মাথাটাও একটু উপরের দিকে। লাস্ট 5 4 3 2। খুবই ভালো। আস্তে করে বাঁ কাত হয়ে রেস্ট। লম্বা দম নিয়ে ছেড়ে আবার উল্টো দিকে রেস্ট। সাইড টুইস্টিং এ আমরা আসবো, যে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিচ্ছি, দুই পা ভাঁজ করছি, ডান পা বাম পায়ের উপরে ক্রস করে দিয়ে ডানে, আবার বাম পা ডান পায়ের উপরে দিয়ে ক্রস করে বামে। একবার ডানে একবার বামে। কোনটা? না না দিদি, এটা না, বুকের দিকে মাকারাসানি। মাকারাসানি দুই হাত দুই দিকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, তারপরে দুই পা ভাঁজ করবো, ডান পা বাম পায়ের উপরে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা পা বাম পাটাকে উপরে তুলে দেবো, বুঝতে দেবো, একদম চেস্টটাকে মাটিতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো ঠিক আছে। নুসরাত আপু যেই পা নিচে সেই দিকে আসবেন, উল্টা দিকে হয়ে গেল। আমি দেখাই। আমি যদি এই এই পাশ থেকে দেখি, এই ছিলাম, দেখেন যায় তো। হ্যাঁ, এই উঠলো, এই চলে যাবে, ঠিক আছে, এই উঠলো, এই নিয়ে। আর যদি পাশ থেকে দেখি তাহলে দাঁড়াবে এরকম, এই নিয়ে দুই পা ভাঁজ হলো, ডান পা উপরে বাম পা নিচে, আগে আস্তে করে বাম দিকে যাচ্ছি, আবার উল্টো দিকে গিয়ে এই ঝাড়বো। হলো? বোঝা গেছে? হ্যাঁ, নুসরত আপু উল্টা হলো, উল্টা হলো, নুসরত আপু উল্টা হলো। যেই পা নিচে সেই দিকে আসবো। হ্যাঁ ইন্দ্রনীতি, ঠিক আছে। নুসরত আপু আরেকবার করেন তো।
হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, এইদিকে, উল্টো দিকে, উল্টো দিকে, হ্যাঁ, আসেন আসেন আসেন। হাত হাত ছড়ায় দেন, হাত দুই দিকে ছড়িয়ে দেন, টি এর মতন। টি টি টি, শোল্ডার বরাবর। পা কিন্তু মাটিতে, ফ্লোরে। ইন্দ্রনীতি, ঠিক আছে। হ্যাঁ, আপনার তো ইয়ের কারণে। হ্যাঁ, যান 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 আরো। আপনার জায়গার কারণে অসুবিধা হচ্ছে। ওকে, এবার আমরা পিঠের দিকে শুয়ে পড়বো। পিঠের দিকে শুয়ে শুধুমাত্র পবন মুক্তাসনে চলে যাবেন, কিন্তু পবন মুক্তাসনের আগে দুই পা 45 ডিগ্রিতে নিয়ে যাব। হ্যাঁ, থাকবো ওখানে 15 সেকেন্ড। দেবো পা 45 ডিগ্রি, আরো নামবে, আরো নামবে, আর একটু নামবে। এই থাকবে হাঁটু সোজা, লম্বা দম নেয়া, লম্বা দম ছাড়া। লম্বা দম নিচ্ছি, লম্বা দম ছাড়ছি। হাঁটু সোজা। পেট কমানোর জন্য মূলত এটা করানো হয়, লম্বা দম নিয়ে ছাড়তে 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 দুই হাঁটু ভাঁজ করে পবন মুক্তাসনে পাটাকে জড়িয়ে ধরবো। হ্যাঁ হ্যাঁ, পাটাকে আস্তে করে ছাড়তে 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 হাত দিয়ে সুন্দরভাবে পাটাকে জড়িয়ে দেবো, হাঁটু যেন একসাথে থাকে। চুপচাপ থাকবো, নড়বো না। এখানে আবার 30 সেকেন্ড থাকবো। পেটটাকে যতটা নরম রাখা যায়। ব্যাস, আস্তে করে আবার 45 ডিগ্রিতে পাটাকে রেখে দেবো। নিতে নিতে, নিতে নিতে, নিতে নিতে, চমৎকার। হাঁটু সোজা, আবারও থাকবো এখানে 30 সেকেন্ড। আর লম্বা দম নেবো, লম্বা দম ছাড়বো। আচ্ছা, 15 সেকেন্ড থাকলাম, আস্তে করে দম নিয়ে ছাড়তে 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 ফ্লোরে। হ্যাঁ, ওকে। একটু লম্বা করে রেস্ট রেস্ট নিবো, আবার লম্বা ছেড়ে রেস্ট। আর যতবার ভাবছি, এটা আমরা জয়সানে করাই, যে যখনই রেস্টের অল্প সময় খুব তাড়াতাড়ি রেস্টকে রিকভারি করা হয়, আমরা চেষ্টা করি দম নিতে নিতে ভাবা যে পায়ের পাতা থেকে বাতাসটা উপরের দিকে উঠছে। আর যখন দম ছাড়ছি, ভাবছি হাতের তালু পায়ের পাতা দিয়ে বাতাসটা নিচের দিকে নেমে যাচ্ছে। হুম। আর একটা লম্বা দম নিয়ে ছেড়ে আস্তে করে আমরা বাম কাত হয়ে বসে পড়বো। বসে পড়ছি। ব্যাস, বসে পড়ি। জিনিসটা বোঝা গেল, মানে যত সময় নিয়ে করা যায় তত কিন্তু ভালো। হ্যাঁ, তত সব কাজ করে আরামও পাওয়া যায়। হ্যাঁ, আমরা যাব, প্রেয়ার করে শেষ করব। আর প্রাণায়ামে আর যাচ্ছি না, শুধুমাত্র ভ্রামরি প্রাণায়াম করে শেষ করব। 3বার ভ্রামরি চ্যান্টিং করব। আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, হ্যাঁ, কিন্তু এইভাবে না, এইভাবে না। ঠিক আছে, এই থাকবে তার উপরে, অথবা এই। আমরা এখন এটাতে যাব। 3টা ব্রিদিং হবে, 3টা। যাই, হ্যাঁ। ফার্স্ট ইনহেল।
উম, উম, হাতটাকে নিচে রাখবো, চোখ বন্ধ থাকবে। এই যা করেছি সেটাকে ফিল করছি, কেমনটা ছিলাম আর কেমনটা আছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে একটা প্রাণায়ামা করার আগে এবং পরের অবস্থাটাকে চেক করা, যে আমার প্রাণিক এনার্জি বিভিন্ন ভাবে এসেছে না কি হয়েছে, সেটাকে জাস্ট অবজার্ভ করা। এবার আমরা শেষ করব আকার উকার মাকার চ্যান্টিং এ, এন্ডিং প্রেয়ার দিয়ে। ইনহেল ডিপলি, round to inhale. Mm, last one. Again, inhale, last one. Ending prayer. ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। Slowly rub palms. লাগিয়ে আস্তে 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 করে ফেলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবার মঙ্গল হোক। নিজের প্র্যাকটিসটা একটু করেন রেগুলার, হ্যাঁ? ঠিক আছে, তাজবার এনজয় করো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে দিদি, ভালো থাকো। শানপো, নুসতপো, সম্পদি, তাজবার। ওকে, বাই। ভালো থাকবেন। হ্যাঁ, গুড ইভিনিং, গুড বাই। সোহাগ, রেকর্ডিংটা অফ করে দাও।